আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস-এর খাদ্য পুষ্টির বিশ্বভিত্তিক ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রভাষক, খাদ্য প্রকৌশল বিভাগ, নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আজকে আমাদের বিশ্বভিত্তিক ক্লাসের যেই টপিকস, সেটা হলো আমাদের আজকে ৮ নাম্বার ক্লাস। ক্লাসের টপিকস হলো যে কমিউনিটি বেসড অ্যাপ্রোচ টু সলভ নিউট্রিশনাল প্রবলেমস। আর আমরা কিছু নিউট্রিশনাল ডিজিজ, যে ডিজিজগুলোকে আমরা কীভাবে করব, কন্ট্রোল করব ডায়েট দিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে আসি আমরা নিউট্রিশনাল ডিজিজ যেগুলো আছে সেগুলো নিয়ে। সবার প্রথমে আসি ডায়াবেটিস মেলিটাস। আমরা জানি যে ডায়াবেটিস হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার। তো মেটাবলিক ডিসঅর্ডারটা মানে কি, আমরা যদি খাবার খাই, খাওয়ার পরে সেটা ডাইজেশন হয়, ডাইজেশন হওয়ার পরে সেটা অ্যাবজর্পশন হয়, তারপরে সেটা ব্লাডে যায়, যাওয়ার পরে সেটা মেটাবলিজম হয়ে আমাদের এনার্জি দেয়। তো ওই যে খাবার খাওয়ার পর থেকে ডাইজেশন হয়, ডাইজেশন হওয়ার পরে অ্যাবজর্পশন, তারপরে মেটাবলিজম, এই যে পাথওয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে যেই ডিসঅর্ডারটা সেটাকে বলা হয় মেটাবলিক ডিসঅর্ডার। তো আমরা যদি একটু প্রসেসটা দেখি, তারপরে ডেফিনেশন আসি। আমরা যে কোনো একটা খাবার যদি আমরা ইনটেক করি, ডাইজেশন মেটাবলিজম হয় 3 ধরনের খাবারেই: প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। এগুলো আমাদের এনার্জি দেয়। তো যেহেতু ডায়াবেটিসটা কার্বোহাইড্রেটের সাথে রিলেটেড, তো আমরা কার্বোহাইড্রেট জাতীয় যদি খাবার খাই, খাওয়ার পরে সেটা কনভার্ট হয়ে ডাইজেশন হয়ে গ্লুকোজে হয়। যে এনজাইম আছে, আমাদের ডাইজেস্টিভ যে এনজাইম আছে, সেগুলো দ্বারা কার্বোহাইড্রেটটা ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হওয়ার পরে সেটা গ্লুকোজে কনভার্ট হয়। এখন গ্লুকোজে কনভার্ট হওয়ার পরে যে আমাদের স্মল ইন্টেস্টাইনের যে লেয়ারটা আছে, এই লেয়ারের মাধ্যমে সেটা গ্লুকোজটা ব্লাডে আসে। তো ব্লাড থেকে তখন আমাদের কি হয়, আমাদের সেলের মধ্যে যায়, যাওয়ার পরে সেখানে অক্সিডেশন হয়, যেটাকে আমরা বলি মেটাবলিজম। তখন আমরা এনার্জি পাই এটিপি হিসাবে। তো এই গ্লুকোজটাকে যখন ডাইজেশন হওয়ার পরে গ্লুকোজটা যখন অ্যাবজর্ব হওয়ার পরে আমাদের ইনসুলিন নামক একটা হরমোন রিলিজ হয় আমাদের প্যানক্রিয়াস থেকে। তো এই ইনসুলিনটা কি করে, গ্লুকোজটাকে ক্যারি করে আমাদের ইয়াতে নিয়ে যায়, ব্লাড টু বডি সেলে নিয়ে যায়। তো ইনসুলিনটা ক্যারি করে ব্লাড থেকে নিয়ে যাচ্ছে বডি সেলের মধ্যে, সেখানে গিয়ে সেটা মেটাবলিজম হচ্ছে। তো যদি কোনো কারণে ইনসুলিনটা যদি সিক্রেশন না হয়, অথবা ইনসুলিন সিক্রেশন হলো কিন্তু সেটা কাজ করতে পারতেছে না, এই কন্ডিশনে ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণটা, মানে গ্লুকোজটা ব্লাডের মধ্যেই থেকে যায় এবং ব্লাডের মধ্যে ক্রমান্বয়ে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে। সেই কন্ডিশনটাকে বলা হয় ডায়াবেটিস। যদি আমরা সিম্পলি যদি এই ব্যাপারটাকে বলি, যে ডায়াবেটিস হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেই ডিসঅর্ডারে গ্লুকোজের পরিমাণটা ব্লাডের মধ্যে বেড়ে যায়, কারণ গ্লুকোজকে ব্লাড থেকে সেলের মধ্যে নিতে পারে না ইনসুলিন নামক একটা হরমোনের অ্যাকশন অথবা সিক্রেশনের কারণে, যেটা ডেফিসিয়েন্সির কারণে। তো তাহলে কি হচ্ছে, যদি ইনসুলিন ভালোভাবে সিক্রেশন না হয় বা প্রপারলি যদি অ্যাকশন না করে, তাহলে কি হবে, ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেলটা বাড়বে এবং গ্লুকোজের লেভেলটা বাড়ার পরে সেটাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিয়া। তো হাইপার গ্লাইসেমিয়াটা যখন কনস্ট্যান্টলি এভাবে চলতেই থাকে, তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিস। তো ডায়াবেটিসটা একটু দেখলাম। এখন দেখি যে এটার টাইপস বা ক্যাটাগরি কি। প্রথম টাইপসটা হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, তারপরে এটা হলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। তো ইনসুলিন ডিপেন্ডেন্টটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে ইনসুলিনটা মানে মাস্ট দরকার হয়, কারণ ইনসুলিনটা সিক্রেশন হয় না, ইনসুলিনের উপরে ডিপেন্ড করে, ইনসুলিনটাই মাস্ট এখানে লাগবে, এই জন্য এটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে আমাদের বডি থেকে ইনসুলিনটা সিক্রেশন হয় না। আর নন ইনসুলিনের ক্ষেত্রে কি হয়, ইনসুলিনটা সিক্রেশন হয় কিন্তু ইনসুলিনটা প্রপারলি অ্যাকশন করতে পারে না। আমাদের বডির যে সেলগুলো আছে, সেই বডির যে সেলগুলো ইনসুলিনকে অ্যাকসেপ্ট করে না।
তো সেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়া। তো প্রথমটার ক্ষেত্রে কি হয়, ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, সেটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। আর এটাকে আরেকটা নাম দেওয়া হয় টাইপ 1 ডায়াবেটিস। আর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিন্তু এটা প্রপারলি অ্যাকশন করতে পারতেছে না, যে সিচুয়েশনটা তৈরি হয় তখন সেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। সেলগুলো ইনসুলিনটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে না, এবং এই কোন ইয়াটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। আরেকটা ডায়াবেটিস হলো ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস। যখন লং টার্ম যখন ম্যালনিউট্রিশনে থাকা হয়, তখন ম্যালনিউট্রিশনে থাকার পরে যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা যেগুলো আপনার ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে পোর ডায়েট এবং ইনসুলিনের পরিমাণটা ম্যালনিউট্রিশনের কারণে একটা ডায়াবেটিস হয়, সেটাকে বলা হয় ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস। সিম্পলি ম্যালনিউট্রিশনের কারণে যে ডায়াবেটিসটা হয়, পোর ডায়েটের কারণে যে ম্যালনিউট্রিশন হয় তাকে বলা হয় ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস। এরপরে আরেকটা হলো গ্যাস্টেশনাল ডায়াবেটিস। তো প্রেগনেন্সিতে হরমোনাল চেঞ্জ হয়, আমরা জানি হরমোনাল চেঞ্জের কারণে তখন ইনসুলিনটা যে হরমোনগুলো সিক্রেশন হয়, তো সেগুলোর কারণে ইনসুলিনের কার্যকারিতাটা একটু কমে যায়, তখন একটা ডায়াবেটিস দেখা যায় প্রেগনেন্সিতে, সেটাকে বলা হয় গ্যাস্টেশনাল ডায়াবেটিস। তো এটা আবার কি হয়, যখন প্রেগনেন্সি যখন শেষ হয়ে যায় বা প্রেগনেন্সি যখন কিওর হয়ে যায় তখন কি হয়, এই ডায়াবেটিসটা অটোমেটিক রিকভার হয়ে যায়। তো গ্যাস্টেশনাল ডায়াবেটিসটা হলো প্রেগনেন্সিতে দেখা দেয়, যখন প্রেগনেন্সিতে হরমোনাল চেঞ্জগুলো হয়, হরমোনাল চেঞ্জগুলোর সাথে সাথে হরমোনগুলো রিলিজ হয়, সেগুলোর কারণে ইনসুলিনের অ্যাকশনটা কমে যায়। তো এই হলো 4 ধরনের ডায়াবেটিস: ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন ইনডিপেন্ডেন্ট, ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস, আর একটা হলো গ্যাস্টেশনাল ডায়াবেটিস। তো আমরা যদি ম্যালনিউট্রিশনের কারণের ক্ষেত্রে আসি বা কজের ক্ষেত্রে আসি, প্রথমটাই হলো হেরিডিটারি ফ্যাক্টর, বংশগত যেই ফ্যাক্টরগুলো। যদি কারো মা বাবার মধ্যে যদি ডায়াবেটিস থাকে তো সেটা তার সন্তানের মধ্যে আসবে, সেটাকে বলা হয় বংশগত কারণ। এই ক্ষেত্রে সম্ভাবনাটা খুবই বেশি, 30 থেকে 40% সম্ভাবনা থাকে যে মা বাবার মধ্যে থাকলে তার সন্তানের মধ্যে আসবে। তো যদি ডায়াবেটিসের কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হলো বংশগত কারণ, মা বাবার থাকলে তার সন্তানের মধ্যে ডায়াবেটিসটা আসবে। আর একটা কারণ হলো জুভেনাইল ডায়াবেটিস। এটা হয় মূলত ইনফেকশনের কারণে অথবা ম্যালনিউট্রিশনের কারণে যেই ডায়াবেটিসটা হয় সেটাকে বলা হয় জুভেনাইল ডায়াবেটিস। তারপর হলো এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আমাদের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করতেছে। তারপরে স্মোকিং, লাইফস্টাইল, সেডেন্টারি আমরা যদি লাইফস্টাইল করি, তারপরে ওবেসিটি, এই ফ্যাক্টরগুলোকে বলা হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। মানে আমাদের লাইফস্টাইল, মেন্টাল স্ট্রেস, তারপরে স্মোকিং, ইনফেকশন, এই সবগুলো ওভারঅল এইগুলোকে বলা হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তো এইগুলোর কারণে ডায়াবেটিস হয়, তখন ইনসুলিন সিক্রেশনে কিছু বাধা পায়, সে কারণেও এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোর কারণেও ডায়াবেটিস হয়ে থাকে। যদি আমরা দেখি ডায়াবেটিসের সিমটমগুলো কি, সিমটমগুলোর মধ্যে প্রথমেই হলো হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া যখন ইনসুলিন যখন ব্লাড সেল থেকে গ্লুকোজটাকে বডি সেলে নিতে না পারবে, তখন ব্লাডের মধ্যে ইনসুলিনের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে। তো গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাওয়াটাকে সেটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। আমরা যদি নর্মাল দেখি যে 100 ml ব্লাডের মধ্যে 80 থেকে 110 মিলিগ্রাম গ্লুকোজ পাওয়া যায়। নর্মালি 100 ml এর মধ্যে 80 থেকে 110 মিলিগ্রাম পাওয়া যায়, মানে নর্মাল ব্লাড সুগার লেভেল যেটা 80 থেকে 110। যখন আমরা খাওয়া দাওয়া করি তখন গ্লুকোজের লেভেলটা বেড়ে যায় এবং সেটা হয় 150 থেকে 250 মিলিগ্রাম। আমরা খাওয়ার পরে গ্লুকোজের লেভেলটা 150 থেকে 250-এ চলে যায় খাওয়ার 2-3 ঘন্টা পরে। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে গ্লুকোজের লেভেলটা কনসিস্টেন্টলি 150 থেকে 200-এর মধ্যে থাকে। তো নর্মাল ব্লাড গ্লুকোজ আমরা জানি 80 থেকে 110, খাওয়ার পরে 150 থেকে 200, কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে সবসময় ব্লাডের মধ্যে গ্লুকোজটা 150 থেকে 200-এর মধ্যে থাকে। তো বেশি পরিমাণ গ্লুকোজ থাকার কারণে গ্লুকোজটা ইউরিনের মধ্যে দিয়ে বের হয়ে যায়। এটা দ্বারা আমরা ডায়াবেটিস ডিটেকশন করতে পারি, যেটা আমরা সামনে দেখব। তো ডায়াবেটিসের সিমটমগুলো মনে রাখার জন্য আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, 3P।
3P এর প্রথমটা হলো পলিইউরিয়া, পলিডিপসিয়া, আরেকটা হলো পলিফেজিয়া। তো সবার প্রথমে আসে পলিইউরিয়া। তো যখন গ্লুকোজটা যখন ব্লাডের মধ্যে বেশি পরিমাণ থাকবে, তখন কিডনি যখন এটাকে ফিল্টার করে, তখন কিডনির মধ্যে দিয়ে যখন এটা প্রপারলি ফিল্টার করতে পারে না, যেহেতু গ্লুকোজের লেভেল বেশি, তখন কিছু পরিমাণ গ্লুকোজটা বের হয়ে যায়, চিনিটা বের হয়ে যায়। তো আমরা জানি গ্লুকোজটা হলো একটা হাইড্রোফিলিক, সেটা পানিকে আকর্ষণ করে। তো সেটা বেশি পরিমাণ বডি সেল থেকে পানি আকর্ষণ করে এবং ইউরিনের পরিমাণ বৃদ্ধি পায়। তো সেটাকে বলা হয় পলিইউরিয়া। তো আমরা যখন গ্লুকোজের লেভেল যখন বেশি থাকে, তখন সেটা বেশি পরিমাণ পানি অ্যাবজর্ব করে, বেশি পরিমাণ পানি তখন বডি থেকে ইউরিন হিসাবে বের হয়ে যায়, সেটাকে বলা হয় পলিইউরিয়া। তার মানে ডায়াবেটিস যদি থাকে তাহলে বারবার প্রস্রাব হবে, সেটাকে বলা হয় পলিইউরিয়া। তারপরে হলো পলিডিপসিয়া। এরপরে আসি পলিডিপসিয়া। তো আমরা জানি গ্লুকোজের লেভেলটা, গ্লুকোজটা যখন ব্লাড থেকে যখন সেলে যাবে, তখন আমরা এনার্জি পাবো। আমরা এই এনার্জি দিয়ে আমরা যে দৈনন্দিন কাজগুলো আছে, তারপরে আমাদের যে বেসাল মেটাবলিক যে রেট বলি, যা বিএমআর, যে কাজগুলো হয়, সেই কাজগুলো মূলত এই গ্লুকোজ দিয়েই হয়। যদি আমাদের বডিতে এনার্জি না দেয়, তখন পেশেন্টের কি মনে হবে, সে তার কাছে ক্ষুধার্ত মনে হবে। কারণ কি, সেলগুলোর এনার্জি দরকার, সেলগুলো ক্ষুধার্ত এনার্জির জন্য ব্লাডের মধ্যে গ্লুকোজ আছে, কিন্তু সেটা এনার্জি দিতে পারতেছে না, সেই জন্য ক্ষুধা বেড়ে যাবে, সেটাকে বলা হয় পলিফেজিয়া। আর একটা হলো পলিডেপসিয়া। পলিডেপসিয়াটা কি, যেহেতু বডি থেকে পানির পরিমাণ বের হয়ে যায় বেশি, বারবার প্রস্রাব হয়, পলিইউরিয়া হয়। তো পলিইউরিয়ার কারণে বেশি পরিমাণ পানি বের হয়ে যায়, বডিটা তখন ডিহাইড্রেশন হয়, বডি থেকে পানি বের হয়ে যায়, তখন সেটাকে তৃষ্ণার পরিমাণ বৃদ্ধি পায়। তো সেই কন্ডিশনটাকে বলা হয় পলিডিপসিয়া। তো আমরা 3টা পি দ্বারা, প্রথমটা হলো ইউরিনেশনের পরিমাণ বৃদ্ধি পাওয়া, ইউরিনেশন যদি বৃদ্ধি পায় তাহলে তৃষ্ণা বৃদ্ধি পাবে, সেটাকে বলা হয় পলিডিপসিয়া। আর যেহেতু ব্লাড থেকে গ্লুকোজ সেলের মধ্যে যাচ্ছে না, সেলের মধ্যে এনার্জি তৈরি করতেছে না, তখন কি হয়, আমাদের হাংরি ফিল হয়, সেটাকে বলা হয় পলিফেজিয়া। তো সেটা ডায়াবেটিসের ক্ষেত্রে 3টাই খুব কমন। আর একটা হলো উইকনেস অ্যান্ড ওয়েট লস। যেহেতু বডির সেলগুলো পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পাচ্ছে না, এনার্জি পাচ্ছে না, সেই জন্য উইকনেস মনে হয় এবং সাথে সাথে ওয়েটও লস হয়, কারণ বডি গ্লুকোজ থেকে এনার্জি নিতে পারতেছে না, অল্টারনেটিভ হিসাবে অন্য নিউট্রিয়েন্ট ব্রেকডাউন করে এনার্জি নিচ্ছে, অন্য নিউট্রিয়েন্টটা ব্রেকডাউন হচ্ছে এবং ওয়েটটা লস্ট হচ্ছে। সাথে আমাদের ডায়াবেটিসের কারণে ইমিউনিটিও লস হয়, কারণ ডায়াবেটিস পেশেন্টদের যদি কোনো ইনফেকশন হয় অথবা কাটাচাড়া হয়, কোনো জায়গায় কেটে যায়, সেটা সহজেই হেলিং হতে চায় না বা সহজেই সারতে চায় না, কারণ তখন ইমিউনিটিটা রিডিউস হয়। তো দীর্ঘ সময় যদি এই কন্ডিশনটা থাকার পরে আমাদের যে অর্গানগুলো আছে, যেমন কিডনি, তারপরে আমাদের যে আর্টারি, তারপর আমাদের হার্ট, এই সবগুলো ইফেক্টেড হয়। একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি হয়, সবগুলো ইফেক্টেড হয়, অর্গানে কমপ্লিকেশন দেখা যায়। আমরা জানি বডি প্রাইমারিলি গ্লুকোজ থেকে এনার্জি নেয়, কিন্তু কোনো কারণে যদি গ্লুকোজ থেকে সে এনার্জি নিতে না পারে, তার এনার্জির চাহিদা পূরণ করার জন্য বডি তখন টার্গেট করে ফ্যাটকে। টার্গেট করে, এই যে ফ্যাট, সেটাকে টার্গেট করার পরে ফ্যাটটা তখন ব্রেকডাউন হয়। ফ্যাটটা ব্রেকডাউন হওয়ার পরে ফ্যাট থেকে কিটোন বডি তৈরি হয়। এই কিটোন বডি তার এনার্জি হিসাবে তখন ব্যবহার করে। তখন বডির মধ্যে কিটোন বডির পরিমাণ বেড়ে যায়, সেটাকে বলা হয় কিটো অ্যাসিডোসিস। তাহলে কিটো অ্যাসিডোসিসটা কি, বডি গ্লুকোজ থেকে এনার্জি নিতে পারতেছে না ইনসুলিনের সিক্রেশন অথবা অ্যাকশনের কারণে, তখন বডি বিকল্প হিসাবে ফ্যাট থেকে এনার্জি নিচ্ছে, আর ফ্যাটটা ব্রেকডাউন হওয়ার পরে বডিতে কিটোন বডি তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় কিটো অ্যাসিডোসিস। কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি ডায়াবেটিসটাকে? 3ভাবে করতে পারি: ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট এবং
গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটাকে বলা হয় জিটিটি। তো নর্মালি ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, গ্লুকোজের পরিমাণ ব্লাডের মধ্যে বেড়ে যায়, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, এবং যেহেতু গ্লুকোজটাকে বার্ন করতে পারতেছে না, সে ফ্যাটটাকে বার্ন করতেছে, তখন সাথে সাথে ফ্যাটি অ্যাসিডের পরিমাণটাও ইউরিনের মধ্যে পাওয়া যায়। তো ইউরিনের মধ্যে গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা টেস্ট করার পরে আমরা বুঝতে পারি যে ডায়াবেটিসে আক্রান্ত কিনা। পরেরটা হলো ব্লাড টেস্ট। ব্লাডের মধ্যে ফাস্টিং অবস্থায় গ্লুকোজের পরিমাণ কত, তারপরে খাওয়ার পরে কত, এইগুলো দেখার পরে আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস কন্ডিশনে আছে কিনা। তারপরে হলো গ্লুকোজ টলারেন্স টেস্ট বা জিটিটি। তো এটার ক্ষেত্রে কি হয়, কোনো ব্যক্তিকে যখন তাকে যখন গ্লুকোজের খাওয়ানো হয় 1.75 গ্রাম পার কেজি বডি ওয়েটের জন্য তাকে গ্লুকোজটা দেওয়া হয়, সেই গ্লুকোজটা খাওয়ার পরে তাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখে যে তার ব্লাডে সেই গ্লুকোজটা কত, মানে কি পরিমাণ হলো। তো এটা মেইনলি মেজার করে যে আমাদের বডি কি পরিমাণ গ্লুকোজ ইউটিলাইজ করতেছে, সেটা মেজার করে জিটিটি টেস্ট দ্বারা। তো এই টেস্ট দ্বারা একটা ব্যক্তিকে গ্লুকোজ খাওয়ানো হবে এবং নির্দিষ্ট সময় পর পর তার ব্লাডের গ্লুকোজটা টেস্ট করবে যে গ্লুকোজ কি ব্লাডের কি এই গ্লুকোজটা কি ইউটিলাইজ করতে পারছে আমাদের বডি নাকি ব্লাডের মধ্যে আছে। সো সেটা টেস্ট করার পরে আইডেন্টিফাই করে যে তার ডায়াবেটিস কি না। কিছু কমপ্লিকেশন দেখা যায় ডায়াবেটিসের ক্ষেত্রে। কমপ্লিকেশনটা ম্যাক্রোভাস্কুলার এবং মাইক্রোভাস্কুলার দুই ধরনের কমপ্লিকেশনই দেখা দেয়। তো কমপ্লিকেশনগুলোর মধ্যে হলো ডায়াবেটিক কোমা এবং ইনসুলিন শক। ডায়াবেটিক কোমা এবং ইনসুলিন শক। তো ইনসুলিন শকটা কি, বডিতে যেহেতু ইনসুলিন প্রপারলি সিক্রেশন হচ্ছে না অথবা ইনসুলিন অ্যাকশন করতেছে না, সেই হিসেবে ডায়াবেটিস যে পেশেন্ট আছে সেই ইনসুলিন পোষ করে বডিতে। তো পোষ করার কারণে সে যদি কোনো কারণে অতিরিক্ত ইনসুলিন পোষ করে তখন কি হয়, ব্লাডের মধ্যে ইনসুলিন লেভেলটা কমে যায়, ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেলটা কমে যায়। একবারে কমে যাওয়ার পরে তখন কি হয়, একদম হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে চলে আসে, গ্লুকোজটা 60 মিলিগ্রামের মতো থেকেও কমে যায়। তো ইনসুলিনটা যদি অতিরিক্ত পরিমাণে তখন পোষ করা হয় তখন ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা যে কমে যায় সেটাকেই বলা হয় ইনসুলিন শক। আর একটা হলো ডায়াবেটিক কোমা। তো ডায়াবেটিক কোমাটা যখন আমরা ইনসুলিন যদি খাবারের মধ্যে যদি কোনো কারণে রক্তের মধ্যে যদি গ্লুকোজ যদি অতিরিক্ত পরিমাণে থাকে বা অনিয়মিত যেটা থাকে সেটাকে বলা হয় ডায়াবেটিক কোমা। তারপরে যে মাইক্রোভাস্কুলার যে কমপ্লিকেশনগুলো সেগুলো হলো রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি। তো আমাদের রেটিনার যে ভেসেলগুলো আছে, মাইক্রো ভেসেলগুলো আছে, সেগুলা ডায়াবেটিস দ্বারা ইফেক্টেড হওয়ার পরে তখন আমাদের রেটিনাটা ভালো করে কাজ করতে পারে না, তখন আমরা চোখে দেখতে সমস্যা হয়, চোখে চানি পড়ে, গ্লকোমা তৈরি হয় এবং অন্যান্য যে দৃষ্টি সংক্রান্ত সমস্যাগুলো দেখা দেয় সেটাকে বলা হয় রেটিনোপ্যাথি। তারপরে নেফ্রোপ্যাথি, আমাদের নেফ্রন যেহেতু বেশি পরিমাণ তখন লোড সৃষ্টি হয়ে যায়, বেশি পরিমাণ ফিল্টার করে, গ্লুকোজটা ফিল্টার করে, তখন কিছু পরিমাণ গ্লুকোজ বের হয়ে যায়, তো প্রপারলি তখন কি করে নেফ্রনটা কাজ করতে পারে না, ঠিক তখন যে কন্ডিশনটা সেটাকে বলা হয় নেফ্রোপ্যাথি। আর একটা হলো নিউরোপ্যাথি। তো নিউরোপ্যাথিটা হলো যে আমাদের যে নার্ভের যে ইয়াগুলো আছে তখন প্রপারলি ফাংশন করতে পারে না, তখন নার্ভাস যে ইম্পালস সেটা করতে পারে না, দিতে পারে না প্রপারলি, কারণ আমাদের যে নার্ভ পেশিগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায় এবং প্যারালাইজড হয়ে যায়। এই কারণে যে সমস্যাটা তৈরি হয় সেটাকে বলা হয় নিউরোপ্যাথি। আমরা দুই ধরনের ডায়াবেটিস দেখলাম মেইনলি, টাইপ 1 এবং টাইপ 2। এটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, মূলত 30 বছরের আগেই হয় যেটা, সেটাকে বলা হয় টাইপ 1 এবং সাধারণত 35 বছর পরে হয় টাইপ 2 ডায়াবেটিস। এবং মেইনলি যেটা টার্গেট করতে হয় এখানে যে ইনসুলিনটা নিয়ন্ত্রণের জন্য, টাইপ 1 নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন লাগবে, এবং টাইপ 2টা ওষুধ এবং খাদ্য নিয়ন্ত্রণ বা আমাদের যে ডায়েট সেটার মাধ্যমে সেটা কন্ট্রোল করা যাবে। তো পরীক্ষার মধ্যে আসে যে টাইপ 1 ডায়াবেটিসের জন্য ইনসুলিন কি মাস্ট কিনা, এরকম প্রশ্ন আসতে পারে, বা আমরা ডায়েট দ্বারা কোন ডায়াবেটিস আমরা সলভ করতে পারবো সেরকম প্রশ্ন আসে। বা যদি বলা হয় যে কিটোসিস কোথায় দেখা যায়,
কিটোসিস কোনটার ক্ষেত্রে দেখা যায়? আমরা দেখা যাচ্ছে কিটোসিস দেখা যায় টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে, এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিটোসিস দেখা যাচ্ছে না। তো এইরকম স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে টাইপস 1 এবং টাইপস 2 এর ক্ষেত্রে, সেগুলো দেখতে হবে। তো ট্রিটমেন্টের মধ্যে আসি। ট্রিটমেন্টের মেইন গোলটা কি? ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্ট যেটা থাকবে, তো দুইভাবে ট্রিটমেন্ট করা যায়, ইনসুলিন দিয়ে এবং ডায়েট দিয়ে। তো ট্রিটমেন্টের মেইন গোল হলো ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করা, সেটাই হলো মেইন গোল। এবং আমরা ওয়েটটা আইডিয়াল রেঞ্জের মধ্যে থাকা, এবং ব্লাডের মধ্যে ইউরিনের মধ্যে যে গ্লুকোজটা বের হয়ে যাচ্ছে সেটার পরিমাণ কন্ট্রোল করা, ব্লাডের মধ্যে গ্লুকোজটা কন্ট্রোল করা, ইউরিনের মধ্যে যাতে গ্লুকোজ বের হয়ে না যায় সেটা কন্ট্রোল করা, এবং সাথে বডি ওয়েটটা মেনটেন করা যাতে আইডিয়াল ওয়েট থাকে। তো সেই জন্য আমরা ডায়েটারি মডিফিকেশনে যদি আসি, ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবার প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্টটা দেখি। মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিছু ড্রাগ ইউজ করতে পারি, ড্রাগ দ্বারা গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল থাকবে। ইনসুলিন ইউজ করতে পারি, ইনসুলিন দ্বারা গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে থাকবে। তো আমাদের টার্গেট হলো ডায়েটারি ম্যানেজমেন্ট। ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইডিয়াল ওয়েটটা ঠিক রাখা বডির। আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে যে ডায়েটটা করব, সেই ডায়েটের ক্ষেত্রে যাতে আমাদের বডিতে ওয়েট লস না হয় এবং আমাদের ওয়েটটা যাতে ঠিক থাকে, এখানে যাতে আমাদের কোনো ডেফিসিয়েন্সি না হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি না হয়। তো আইডিয়াল ওয়েট বের করার জন্য সিম্পল একটা ক্যালকুলেশন, আমরা হাইটকে সেন্টিমিটারে নেওয়ার পরে 100 দ্বারা বিয়োগ করবো, সেটাকে আমরা আইডিয়াল ওয়েট পেয়ে যাব। তাছাড়া আমরা অন্যান্য আরও নিয়ম পড়ছি। তো আমি যে বই থেকে রেফারেন্স নিলাম, এখানে এটাই দেওয়া যে হাইট সেন্টিমিটার থেকে আমরা 100 বিয়োগ দিলেই পাবো। তোমরা হাইটটা সেন্টিমিটার নেওয়ার পরে 100 বিয়োগ দিয়ে আমরা আইডিয়াল ওয়েটটা আমরা দেখতে পাবো। তো এখানে আইডিয়াল ওয়েটটা ফর্মুলাটা দেওয়া মেন কারণ আমরা যাতে আইডিয়াল ওয়েটটা যাতে ঠিক থাকে ডায়াবেটিস পেশেন্টদের, সেটা খেয়াল করার জন্য। তো বডির আইডিয়াল ওয়েটের 10% কম থাকায় ডায়াবেটিস পেশেন্টদের জন্য রিকমেন্ডেশন করা হয় যে আইডিয়াল ওয়েট যেটা আছে সেটা 10% কম থাকায় ভালো। ক্যালোরির ক্ষেত্রে যদি আসি, ডায়াবেটিস পেশেন্ট যদি ওবেসিটিতে থাকে তাহলে তার প্রতি কেজির জন্য 20 ক্যালোরি দরকার। যদি নর্মাল বডি ওয়েটে থাকে তার প্রতি কেজির জন্য 30 ক্যালোরি দরকার। আন্ডারওয়েট থাকলে 40 ক্যালোরি দরকার, এবং 50 বছরের যদি বেশি হয়ে যায় তাহলে ক্যালোরিটা তার নর্মাল যে রেগুলার যে ক্যালোরি ইনটেক তার থেকে 10% কমাতে হবে। ক্যালোরিটা যদি আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আসি, কার্বোহাইড্রেট থেকে তার খাবার নিতে হবে 60 থেকে 65%। আমরা মেজরিটি পরিমাণ কার্বোহাইড্রেট থেকে নিচ্ছি, কিন্তু টার্গেট থাকবে যে কার্বোহাইড্রেটটা নিব সেটা অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট হতে হবে, যেটা সহজেই ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি না করে, যাতে যেই কার্বোহাইড্রেটগুলো মানে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিব যাতে স্লোলি গ্লুকোজের পরিমাণ ব্লাডের মধ্যে বৃদ্ধি পায়। তারপরে প্রোটিনের পরিমাণটা নিব, কারণ যাতে আমাদের বডি ওয়েট লসটা না হয়, সেটা 15 থেকে 20%। এবং আমরা যদি দেখি যে 1.25 থেকে 1.5 পরিমাণ পার কেজি বডি ওয়েট মানে প্রোটিন লাগবে পার কেজি বডি ওয়েটের জন্য। এবং প্রোটিনের সোর্সটা যাতে হয়, সোর্সটা আমরা পালস থেকে নিতে পারি, লেগুমস থেকে নিতে পারি, তারপরে লিন মিট থেকে নিতে পারি, এগুলো থেকে আমরা এই প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারি। তারপরে যদি ফ্যাটের ক্ষেত্রে আসি, 15 থেকে 20% ফ্যাট দরকার, তার টোটাল ক্যালোরির 15 থেকে 20% ফ্যাট দরকার ডায়াবেটিস পেশেন্টদের জন্য। তো ফ্যাটের সোর্সটার ক্ষেত্রে আমরা অবশ্যই টার্গেট করব আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যাতে যেমন ওমেগা 3 এবং ওমেগা 6, যাতে হার্টের হেলথের জন্য ভালো। যেহেতু ডায়াবেটিস একটা হার্টের ডিজিজের ক্ষেত্রে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে, অন্যান্য অর্গানগুলোর ক্ষেত্রে কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করে, সেই জন্য আমরা টার্গেট করব যাতে আনস্যাচুরেটেড ফ্যাট দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো ডায়েটারি ফাইবার। আমরা জানি ডায়েটারি ফাইবারটা মানে কি? ডায়েটারি ফাইবারটা হলো ইনডাইজেস্টেবল পার্ট অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের যে পার্টটা ডাইজেস্ট হয় না সেটাকে বলা হয় ডায়েটারি ফাইবার। তো ডাইজেস্ট কেন হয় না? আমরা জানি ডাইজেস্ট হওয়ার জন্য এনজাইম দরকার। যদি এনজাইম না থাকে পর্যাপ্ত পরিমাণে, যদি আমাদের ডায়েটারি যে এনজাইমগুলো আছে ডাইজেশনের জন্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, প্রত্যেকটা নিউট্রিয়েন্টে এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়। তো যেহেতু আমরা প্লান্ট সোর্স থেকে নিচ্ছি, ডায়েটারি ফাইবারটা প্লান্ট সোর্স থেকেই পাই। তো ডায়েটারি ফাইবারটা এনজাইম ডাইজেশন করার জন্য যে এনজাইমটা থাকে সেটা থাকে না, সেজন্য ডায়েটারি ফাইবারটা ডাইজেশন হয় না। তো যদি ডাইজেশন না হয়, আমরা ডায়েটারি ফাইবারকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা সলিউবল ডায়েটারি ফাইবার, একটা ইনসলিউবল ডায়েটারি ফাইবার। তো ডায়েটারি ফাইবারটা যেহেতু ডাইজেশন হচ্ছে না, তো সেটা কি হয়,
সেটা আমাদের যে ইন্টেস্টাইনে যে লেয়ার আছে, ইন্টেস্টাইনে যে লেয়ার, ইন্টেস্টাইন, এই লেয়ারের মধ্যে আমরা জানি সবগুলা নিউট্রিয়েন্ট ডাইজেশন হওয়ার পরে নিউট্রিয়েন্টগুলো এখানে অ্যাবজর্ব হয়ে এখানে ব্লাডের মধ্যে চলে আসে। তো এইখানে ডায়েটারি ফাইবারগুলো এখানে একটা বিসকাস একটা জেল তৈরি করে, যেই কারণে গ্লুকোজ স্লোলি অ্যাবজর্ব হয়। তো ডায়েটারি ফাইবার কি করতেছে, সে অ্যান্টি নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করতেছে। এখানে কিভাবে অ্যান্টি নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করতেছে, সে গ্লুকোজটা কি করতেছে, অ্যাবজর্পশনটা স্লো করে দিচ্ছে। কারণ সে এখানে একটা লেয়ারের মতো তৈরি করে, যে লেয়ারের মধ্যে যে লেয়ারের কারণে স্লোলি গ্লুকোজটা অ্যাবজর্ব হয়। তো স্লোলি যদি গ্লুকোজটা অ্যাবজর্ব হয় তো ব্লাডের মধ্যে তখন গ্লুকোজের লেভেলটা নিয়ন্ত্রণে থাকে। তো ডায়েটারি ফাইবার আমাদের ব্লাডে গ্লুকোজের লেভেলটা নিয়ন্ত্রণ করতেছে। সেই জন্যই যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা যে কার্বোহাইড্রেট দিব সেটা যাতে ডায়েটারি ফাইবার সমৃদ্ধ কার্বোহাইড্রেট থাকে। আর একটা কি কাজ করে, সে কোলেস্টেরলের পরিমাণটা রিডিউস করতেছে এবং আমরা টিজি বলি বা ট্রাইগ্লিসারাইড, সেটার পরিমাণটা রিডিউস করতেছে ডায়েটারি ফাইবার। তো ডায়েটারি ফাইবার এই দুইটার পরিমাণে নিয়ন্ত্রণ করে যাতে ডায়াবেটিসের সময় হার্ট ডিজিজের যে সমস্যাগুলো আছে সেগুলো কন্ট্রোল করতে পারে। তো আমরা এই ডায়েটারি ফাইবারগুলো আমরা শাকসবজি, ফলমূল এগুলো থেকে নিতে পারি। তো ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়েটারি ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো ডায়েট দ্বারা আমরা ম্যানেজ করার পরে যেটা ইনসুলিন দ্বারা যদি আমরা নিয়ন্ত্রণ করি, তো ইনসুলিনের সাথে মানে ডায়াবেটিসের সাথে ফিজিক্যাল একটা এক্সারসাইজের একটা রিলেশন আছে। কারণ আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি তাহলে ইনসুলিনটা প্রপারলি বডিতে ইউটিলাইজ হবে। ইনসুলিনটা প্রপারলি ইউটিলাইজ হলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার কারণে ইনসুলিনটা ভালোভাবে কাজ করতে পারে। ইনসুলিনের অ্যাকশনটা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটার কারণে ইনসুলিনের অ্যাকশনটা বেড়ে যায় এবং আমাদের ব্লাডে গ্লুকোজের লেভেল কন্ট্রোল রাখে। তো ডায়াবেটিস পেশেন্টদের এই জন্য সাজেস্ট করতে হয় রেগুলার এক্সারসাইজ করা। এবং ডায়েটের ক্ষেত্রে যে আরেকটা সাজেশন দেওয়া হয়, যে খাবারটাকে আমরা মূলত আমরা 3 অক্ত মেনলি খাই, 3 অক্ত না খেয়ে এটাকে আমরা 5 থেকে 6 অক্ত করব। অল্প পরিমাণে যে খাবারটা আমরা 1 অক্ত যেটা খাওয়া হয় আমাদের, সেটা আমরা 2 অক্তে ভাগ করে নিব, যাতে আমরা খাওয়াটা কিছুক্ষণ পরে অল্প পরিমাণে খেতে পারি। সেটাও সাজেস্ট করা হয় ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। তো এক্সারসাইজের ক্ষেত্রে কি হয়, তাইলে ইয়ার পরিমাণটা, ইনসুলিনের অ্যাকশনটা ভালো হয় বা ইনসুলিনটা ভালো কাজ করতে পারে। সেই জন্য এক্সারসাইজের আগে তো ডায়াবেটিস পেশেন্টদের কিছু পরিমাণ গাইডলাইন দেওয়া হয় এক্সারসাইজের আগে অল্প পরিমাণে খাওয়া বা স্ন্যাক নিয়ে নেওয়া, যাতে এক্সারসাইজ করার সময় যাতে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে না আসে। এবং এক্সারসাইজ করার সময় মাঝে মাঝে ফাঁকে অল্প পরিমাণে খাওয়া, যাতে গ্লুকোজের লেভেলটা কমে না যায় এবং গ্লুকোজের ইয়াটা কন্ট্রোলে থাকে। তো তাই কি করতে হবে, লাইট স্ন্যাক্স শুড বি টেকেন বিফোর এক্সারসাইজ, এবং এক্সারসাইজের মাঝেও মাঝে মাঝে অল্প পরিমাণে খাওয়া, যাতে ব্লাড গ্লুকোজ লেভেলটা স্টেবল থাকে। তো আরেকটা ক্রনিক ডিজিজ, সেটা হলো হার্ট ডিজিজ ডায়াবেটিসের পরে। তো আমরা জানি যে হার্ট ডিজিজটা একটা ক্রনিক ডিজিজ, সেটা অনেকগুলো ডিজিজে হার্ট ডিজিজের সাথে টাইপসের মধ্যে আছে, যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, ইসেমিক হার্ট ডিজিজ, তারপরে অ্যানজিনা পেক্টোরিস এবং কার্ডিয়াক ইনফ্রাকশন। তো আমাদের হার্টের যে পাম্প করে হার্টের মেইন ফাংশনটা কি, ব্লাডটাকে বডিতে করা, সারা দেহে ছড়িয়ে দেওয়া ব্লাডটাকে। তো ব্লাডের সাথে সাথে নিউট্রিয়েন্টগুলো চলে যায়, অক্সিজেন চলে যায়। তো অক্সিজেন যখন সেলগুলো পায় তখন এই সেলগুলো ভালো করে কাজ করতে পারে, নিউট্রিয়েন্টগুলো পাওয়ার পরে এনার্জি পায়। তো অক্সিজেন এবং নিউট্রিয়েন্টটাকে পাম্প করে সারা দেহে ছড়িয়ে দেয়। তো হার্টের যে ইয়াগুলো আছে, যে ভেসেলগুলো আছে, তারপরে এই জিনিসগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন কি হয়, হার্টটা প্রপারলি ফাংশন করতে পারে না। এবং এই হার্টের যে ডিজিজগুলো আছে এর মধ্যে এই ডিজিজগুলোই অন্যতম। আমরা দেখব যে কোন ডিজিজে আমরা কিভাবে ডায়েট প্ল্যানটা করতে পারি। তো আমরা যদি ইয়ার ক্ষেত্রে আসি কি কি কারণে হয়,
দুইটা কারণে হয়, একটা হচ্ছে মডিফায়েবল আর একটা নন মডিফায়েবল, যেটা আমরা চেঞ্জ করতে পারবো না। যেমন আমাদের বংশগত যেটা হেরিডাইটারি, এটা চেঞ্জ করতে পারবো না, বয়স, সেক্স, তারপরে পার্সোনালিটি, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, সেটাকে বলা হয় নন মডিফায়েবল। আর যেগুলো আমরা চেষ্টা করলে কন্ট্রোল করতে পারবো, যেমন ধূমপান, মদ্যপান, অলস জীবনযাপন বা অতিভোজন, এগুলোকে কন্ট্রোল করতে পারবো, এগুলোকে বলা হয় মডিফায়েবল। আরও মডিফায়েবল ফ্যাক্টরগুলোর মধ্যে কি, হাই ব্লাড প্রেশার, স্থূলতা, তারপরে ব্লাডের মধ্যে বেশি পরিমাণ ক্ষতিকর যে চর্বিটা আছে এলডিএল, তারপরে ডায়াবেটিস, এগুলোকে কন্ট্রোল করতে পারবো। তো এই কারণগুলোতেই ডায়াবেটিস হয়ে থাকে। এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা মডিফায়েবল আর একটা নন মডিফায়েবল। আমরা মডিফায়েবলগুলো যদি আমরা ইচ্ছা করি তাহলে সেগুলো আমরা পরিবর্তন করতে পারবো। হার্ট ডিজিজে যে অ্যাথেরোস্ক্লেরোসিস যে প্রসেসটা আছে সেটা যদি ব্যাখ্যা করি, নর্মালি ব্লাড যে ভেসেল আছে, তো নর্মালি আর্টারিগুলো কি হয়, এরকম ব্লাডগুলা পাম্প করতে পারে, কারণ এগুলা একদম ফ্রেশ থাকে। যখন আস্তে আস্তে এগুলোর মধ্যে যখন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড যখন আস্তে আস্তে প্লাক তৈরি হয়, ঠিক আছে, প্লাক তৈরি হওয়ার কারণে এটা যদি আমরা ধরি একদম ফ্রেশ, এখানে অল্প অল্প প্লাক ডেভেলপমেন্ট হচ্ছে, অন্যান্য ফ্যাক্টরও কাজ করে, তো ডেভেলপ হওয়ার পরে আস্তে আস্তে একদম এটা পুরাটা ব্লক হয়ে যায়। তো যখন রক্তনালীটা ব্লক হয়ে যাচ্ছে তখন রক্ত পাম্প করার পরে সেই রক্তটা হচ্ছে না, যে অর্গানের মধ্যে যাওয়ার দরকার, অক্সিজেন করার দরকার, নিউট্রিয়েন্ট, সেগুলো নিতে পারতেছে না। তো তখন আর্টারির উপর একটা প্রেশার তৈরি হয়, ব্লাড প্রেশার তৈরি হয়। সেটা দ্বারা আমরা বুঝতে পারি, সিমটম বুঝতে পারি যে হার্ট ডিজিজের সমস্যা। তো যখন একদম ব্লক হয়ে যায় তখন এটা রাপচার হয়ে যায়, এবং অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পর সেটা রাপচার হয়ে যায় এবং হার্টের অ্যাটাক হয়। তো যখন খাদ্য অভ্যাস অথবা মডিফায়েবল, নন মডিফায়েবল সবগুলো ফ্যাক্টর যদি আমরা কন্ট্রোলে না রাখি, তো এইগুলো আস্তে আস্তে ব্লাডের মধ্যে কি করে, রক্তনালীর মধ্যে ব্যাড কোলেস্টেরলটা এখানে আস্তে আস্তে করে জমাট বাঁধে, তখন সেটা কি করে অল্টারে, ব্লাডের প্রেশারে অল্টার ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যাওয়ার কারণে, রাপচার হয়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা প্রক্রিয়া এখানে দেওয়া আছে। তো সেই জন্যে কোলেস্টেরলের যে নর্মাল রেঞ্জ আছে 150 থেকে 200 পার 100 ml ব্লাডের মধ্যে, সেই নর্মাল রেঞ্জের মধ্যে রাখতে হবে যাতে হার্ট ডিজিজ না হয়, রিস্কটা কন্ট্রোল করা যায়। তো আমরা যদি আসি ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সবার প্রথমে আসি ফ্যাটের ক্ষেত্রে। তো আমরা জানি যে এলডিএলটাই হলো মেইন কালপ্রিট ইয়ার ক্ষেত্রে, ওই হার্ট ডিজিজের ক্ষেত্রে মেইন কালপ্রিট হলো এলডিএল। কারণ এলডিএলটা কি করে, আর্টারিতে জমা হয়ে এখানে একটা প্লাক তৈরি করে, প্লাক তৈরি করার কারণে ব্লাডটা ভালোভাবে সার্কুলেশন হয় না। তো এই ক্ষেত্রে এলডিএলটার পরিমাণ বৃদ্ধি করে যেই ফ্যাটগুলো আছে সেগুলোকে আমরা কন্ট্রোল করব। সেই ফ্যাটগুলোই হলো স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি বলা হয়। তো এলডিএলটার পরিমাণ যদি আমরা রিডিউস করতে যাই, স্যাচুরেটেড ফ্যাট আমাদের ডায়েট থেকে কন্ট্রোল করতে হবে, আর আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট যেটা আছে সেটা বাড়াইতে হবে। আনস্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে যেগুলো আছে, যে জাতীয় যে খাবার থেকে পাই সেটা বাড়াইতে হবে। কারণ আনস্যাচুরেটেড ফ্যাট যদি আমরা ইনটেক করি সেখানে এলডিএলটা থাকবে। এলডিএলটা কি করে, এই ব্লাড যে আছে, যেখানে ইয়াটা জমা হচ্ছে, এইচডিএলটা কি করে, সেটাকে লিভারে নিয়ে যায়। লিভারে নিয়ে যায়। তো লিভারে নিয়ে যাওয়ার পরে সেটা কি করে, বাইল অ্যাসিডে তৈরি করে, বাইল অ্যাসিড তৈরি করে, সেটা আবার ফ্যাট ডাইজেশনে সহায়তা করে। তো আমরা ইয়ার ক্ষেত্রে, হার্ট ডিজিজের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে এইচডিএল সমৃদ্ধ খাবার খাওয়া, যেটা এলডিএলটাকে রিডিউস করতে পারে এবং আমাদের ব্লাড ভেসেল বা আমাদের টোটাল যে লিপিড প্রোফাইল আছে সেটা ভালো থাকে। তো এই জন্য আমরা কি ওমেগা-3, ওমেগা-6 সমৃদ্ধ খাবার খাবো, তাহলে হার্ট ডিজিজের ক্ষেত্রে সেটা আমাদের হেল্প করবে। তো মেইনলি আমরা তাহলে সোর্স টার্গেট করতে হবে, কোথায় ওমেগা-3, ওমেগা-6 পাবো, কোথায় আনস্যাচুরেটেড ফ্যাট পাবো, এখানে দেওয়া আছে যে কোথায় পাওয়া যায়। এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ ফাইবার সমৃদ্ধ খাবারটাও আমাদের ইয়াতে হেল্প করে।
তো এখানে আমরা সোর্সগুলো একটু দেখে নিব। আর আমরা যে যে খাবারগুলো বর্জন করব সেগুলোর মধ্যে হলো ডিমের কুসুম, মাখন, ডালডা, কি এই যে এই জিনিসগুলো মূলত হাইড্রোজেনেটেড অথবা ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো আমরা করব। তারপরে আনস্যাচুরেটেড ফ্যাটি স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আসি। কার্বোহাইড্রেটের লেভেলটাও কন্ট্রোল করা দরকার, কারণ আমরা জানি কার্বোহাইড্রেটটাও শেষ পর্যন্ত লিপিডে পরিবর্তন হয়, লিপিডে হয়, সেই লিপিডটাও মানে বডির মধ্যে লিপিডের পরিমাণ বাড়িয়ে দেয়। এই জন্য আমরা যে ইয়াগুলো নিব, কার্বোহাইড্রেটের সোর্স নিব, সেখানে ডায়েটারি ফাইবার সমৃদ্ধ খাবার নিতে হবে, এবং যেগুলোতে যে খাবারগুলো খাওয়ার পরে আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরে যাতে লিপিডের লেভেলটা বডিতে না বেড়ে যায়। তারপরে আমাদের যদি আসি মিনারেলসের ক্ষেত্রে, মিনারেলসটা খুবই গুরুত্বপূর্ণ হার্ট ডিজিজের ক্ষেত্রে। সোডিয়াম, পটাশিয়াম এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সোডিয়াম কেন গুরুত্বপূর্ণ? সবার প্রথমে আসি যে সোডিয়ামটা কন্ট্রোল করতে হবে। সোডিয়ামটা কন্ট্রোল করতে হবে কারণ আমরা যদি এক্সেস সোডিয়াম নেই, সোডিয়ামের পরিমাণ যদি বেশি পরিমাণে নেওয়া হয়, তখন সেটা কি হয়, বেশি পরিমাণ সোডিয়াম আমাদের ব্লাড ভলিউমটাকে বাড়ায় দেয়। ব্লাড ভলিউম বাড়ায়, তখন সাথে সাথে কি হয়, ব্লাড প্রেশার বাড়ে। ব্লাড প্রেশার। তো তাই আমাদের সোডিয়ামের পরিমাণটা কন্ট্রোল করতে হবে। সোডিয়াম বেশি পরিমাণে যদি ইনটেক করি তাহলে ব্লাড ভলিউম বাড়বে, আর ব্লাড ভলিউম যদি বাড়ে তাহলে ব্লাড প্রেশার বাড়ে। অপরপক্ষে যে ক্যালসিয়ামের পরিমাণটা কি করে, ক্যালসিয়াম সেই ব্লাড প্রেশারটা আমাদের কন্ট্রোল করতে সহায়তা করে। সোডিয়ামটা ব্লাড প্রেশার বাড়ায়, আর পটাশিয়ামটা কি করে, পটাশিয়াম ব্লাড প্রেশার কমায়। তাই আমাদের যেই খাবারগুলোর মধ্যে সোডিয়ামের মাত্রা বেশি সেগুলো আমরা অ্যাভয়েড করব, আর যেগুলো পটাশিয়াম পাওয়া যায় সেগুলোকে আমরা খাওয়ার চেষ্টা করব। যেমন পটাশিয়াম সমৃদ্ধ খাবার হলো কলা, গাজর, শিম, তারপরে যে শাকসবজি, টমেটো আছে সেগুলোকে পটাশিয়াম পাওয়া যায়। তারপরে তাছাড়া ক্যালসিয়ামটাও আমাদের প্রেশার কমাতে, ডায়াস্টোলিক প্রেশার কমাতে হেল্প করে। তাই আমরা তাহলে ইয়ার ক্ষেত্রে, হার্ট ডিজিজের ক্ষেত্রে কি আমরা আনস্যাচুরেটেড ফ্যাট ইনটেক করব, স্যাচুরেটেড ফ্যাট আমাদের লিস্ট থেকে বাদ দিব। সাথে সাথে কি করব, যে ফ্যাটের যে কার্বোহাইড্রেটের সোর্সগুলোর মধ্যে কি করব, ডায়েটারি ফাইবার সমৃদ্ধ কার্বোহাইড্রেটগুলো খাওয়ার চেষ্টা করব। আর মিনারেলসের ক্ষেত্রে সোডিয়ামটা কন্ট্রোলে রাখবো, এবং পটাশিয়ামটা ইনটেক করব, এবং ক্যালসিয়ামটা ইনটেক করবো, যাতে আমাদের কি করে রক্তচাপটা কন্ট্রোলে থাকে। এই হার্ট ডিজিজের আরেকটা এতে আসে হাইপারটেনশন, মানে ব্লাড প্রেশার। আমরাতে যে ব্লাডের মধ্যে যে প্রেশারটা তৈরি হয় সেটাকে বলা হয় রক্তচাপ। আমরা নর্মাল যে ব্লাড প্রেশার সেটা 180/120 ধরা হয়, এবং ব্লাড প্রেশারের ক্ষেত্রে 95/160 হয়। আমরা জানি, এটা জানার জন্য আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার জানতে হবে। যে হার্ট যখন কন্ট্রাক্ট করে সেই প্রেশারটাকে বলা হয় সিস্টোলিক, এবং যে রিল্যাক্সেশন সেটা বা রিল্যাক্স করে সেটাকে বলা হয়, সেই প্রেশারটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। তো ব্লাডের মধ্যে যখন ব্লাড ভলিউম যখন বেড়ে যায় কোনো কারণে, তো ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হয়, ব্লাডের ওয়ালের উপরে একটা চাপ পড়ে, সেই চাপটাকে বলা হয় ব্লাড প্রেশার। তো ব্লাড প্রেশারটা আমরা কন্ট্রোল করার জন্য আমরা কি করব, কারণটা কি সবার প্রথম দেখি। স্মোকিংটা কি করে, এই যে এটা হলো একটা নর্মাল রক্তনালী, তো স্মোকিংয়ের কারণে এটা কি হয়ে যায়, একটু নেরো হয়ে যাওয়ার কারণে কি হয়, নর্মাল ফ্লোটা যখন হয় তখনও একটা প্রেশার তৈরি হয়। তো স্মোকিং কি করে, একটা নেরো করে ফেলে ভেসেলটাকে। তারপরে হলো স্ট্রেস যদি থাকে সেক্ষেত্রেও ব্লাড প্রেশার বৃদ্ধি পায়, ওবেসিটি, তারপরে হেরিডিটারি কিছু ফ্যাক্টর আছে বংশগত, সেই জিনিসগুলোর কারণেও হাইপারটেনশন হয়ে থাকে। কি কি সিমটম দেখা যাচ্ছে, চেস্ট পেইন হয়ে থাকে, ফেটিগ, নেক পেইন এবং ডিজিনেস, এগুলো হলো কমন সিমটম হাইপারটেনশনের ক্ষেত্রে। তো এই সিমটমগুলো যদি দেখা দেয়, আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করে আমরা প্রপারলি আমরা স্টেপ নিব কিভাবে এটা কন্ট্রোল করতে পারি। তো আমাদের টার্গেট হলো ডায়েট দ্বারা কিভাবে কন্ট্রোল করা। তো ডায়েট দ্বারা কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা প্রোটিনের পরিমাণটা ঠিক রাখবো, যাতে আমাদের ওয়েট লস না হয়। প্রোটিনের পরিমাণটাকে ঠিক রাখবো, পরিমিত পরিমাণে প্রোটিনটা গ্রহণ করব, কিন্তু আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সোডিয়ামের পরিমাণটা ব্লাড প্রেশারের পরিমাণ বেড়ে যায়,
এবং পটাশিয়ামটা সেটা কি করে, কন্ট্রোল করে। তো আমরা টার্গেট করব যেখানে কম সোডিয়ামযুক্ত খাবারগুলা খাওয়ার জন্য। তারপরে বেশি সোডিয়ামযুক্ত খাবার যেগুলো আছে, এখানে আমি লিস্ট দিয়ে স্লাইডের মধ্যে লিস্ট অ্যাড করলাম, এগুলো একটু দেখবেন, খুবই সহজ। তো আমরা সোডিয়ামযুক্ত বেশি যেগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করব এবং কম সোডিয়ামযুক্ত খাবারগুলো ডায়েটের মধ্যে রাখবো। আর এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ যে হাইপারটেনশনের ক্ষেত্রে আমাদের সোডিয়ামটা 1 থেকে 3 গ্রাম আমাদের এর মধ্যে গ্রহণ করতে হবে। সোডিয়াম 1 থেকে 3 গ্রাম গ্রহণ করতে হবে। তো হাইপারটেনশন এর ক্ষেত্রে কি করব, প্রোটিনের লেভেলটা ঠিক থাকবে এবং সোডিয়াম এবং পটাশিয়াম এটা আমরা ব্যালেন্স করে খাবো, যাতে সোডিয়ামের লেভেলটা বেড়ে যাওয়ার কারণে যাতে আমাদের প্রেশার না বাড়ে, সেই জন্য কম সোডিয়ামযুক্ত খাবারগুলো গ্রহণ করতে হবে। সাথে সাথে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, যেহেতু ওবেসিটির সাথে রিলেশন আছে। তারপরে যে আমাদের যে এসেনশিয়াল যে নিউট্রিয়েন্টগুলো আছে সেই নিউট্রিয়েন্টগুলো গ্রহণ করতে হবে, এবং যে অয়েলগুলোর মধ্যে আনস্যাচুরেটেড, হার্ট ডিজিজের ক্ষেত্রে একই কথা বলছি, এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো গ্রহণ করতে হবে। স্যাচুরেটেডগুলো কি করে, যে নর্মাল যে আছে ব্লাড ভেসেল আছে সেখানে প্লাক তৈরি করে, তখনও ব্লাডের প্রেশার হয়, রক্তচাপ বেড়ে যায়। তারপর আরেকটা হলো আমাদের যেই ডিজিজ আলোচনার মধ্যে আরেকটা হলো ডায়াবেটিস। আমরা জানি ডায়াবেটিস হলো কি, ফ্রিকুয়েন্টলি ওয়াটারি স্টোল রিলিজ করা, সেটাকে বলা হয় ডায়রিয়া। তো ডায়রিয়াটা মূলত আমরা ফ্রিকুয়েন্টলি কেমন হবে, 24 ঘন্টার মধ্যে 3 বারের বেশি যদি হয় ওয়াটারি স্টোল, সেটাকে আমরা ডায়রিয়া হিসেবে আইডেন্টিফাই করব। তো যেহেতু ডায়রিয়ার সময় আমাদের ওয়াটারি স্টোলটা বের হয়ে যাচ্ছে, তো আমাদের বডির থেকে বেশি পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে, সাথে ইলেকট্রোলাইটগুলো বের হয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের বডি কি হয়, ডিহাইড্রেট হয়ে যায়, সাথে আমাদের ইলেকট্রোলাইটগুলো বডি থেকে বের হয়ে যায়। তো তখন ইলেকট্রোলাইটের যে প্রপার ফাংশন আছে আমাদের বডিতে সেগুলো করতে পারে না। তো ডায়াবেটিসের যে ডায়েট আছে সেটার মেইন টার্গেট কি থাকবে, বডি যেহেতু ডিহাইড্রেট হয়ে যায়, আমাদের বডিকে আমাদের হাইড্রেশন করতে হবে এবং ইলেকট্রোলাইটটা ব্যালেন্স করতে হবে, সেটাই হলো ডায়াবেটিক ডায়েটের মেইন টার্গেট। তো সবার প্রথমেই দেখি যে কি কি কারণে হয়ে থাকে। আমরা জানি ফুডবর্ন যেই ইয়াগুলো আছে, ইলনেস যেটা, যেমন আমরা ওয়াটারবর্ন যেই ইয়াগুলো আছে ওয়াটারবর্ন, তারপরে আমরা যে খাবারের মধ্যে যে ইয়াগুলো ব্যাকটেরিয়াগুলো আসে, বা পানির মধ্যে যে কন্টামিনেটেড পানি অথবা কন্টামিনেটেড ওয়াটার, এই দুইটা সোর্সের মধ্যে আসতে পারে। কারণ খাবারের মধ্যে যখন একটা ব্যাকটেরিয়া গ্রো করে, সেই ব্যাকটেরিয়াটা তখন টক্সিন রিলিজ করে, আর টক্সিনটা আমরা যদি করি, হিট দিই, তাহলে সেটা ড্যামেজ হয় না। তো আমরা যদি সেই টক্সিন সমৃদ্ধ খাবারটা যদি আমরা হিট দিই করার জন্য, হিটের কারণে টক্সিনটা হয় না, ড্যামেজ হয় না, সেই টক্সিনটা কি করতেছে, আমাদের বডিতে প্রবেশ করার পরে সেটা আমাদের বডিতে ডায়রিয়া সৃষ্টি করতেছে। তো যেমন আমরা কমনলি দুই একটা ব্যাকটেরিয়ার নাম কি, ইকোলি এবং শিজেলা, এগুলো কমনলি ডায়রিয়া তৈরি করে আমাদের। তারপরে হলো মেলনিউট্রিশন। তো আমরা কন্টামিনেটেড ফুড অথবা ওয়াটারের কারণে হয়ে থাকে ডায়রিয়া। আর মেলনিউট্রিশন বলতে আমরা যখন ভিটামিন বি ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে প্রোটিন, নায়াসিন, এগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে, তখন আমাদের ইন্টেস্টাইনের মধ্যে ইনফ্লামেশন হয়, যেই কারণে কি হয়, ইনফ্লামেশনের কারণে কি হয়, নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব করতে পারে না, ফলে তখনও ডায়রিয়া হয়। তো মেলনিউট্রিশনের কারণেও ডায়রিয়া হয়। আরেকটা হলো ল্যাকটোজ ইনটলারেন্স। এটা শুধু যাদের ল্যাকটেজ এনজাইম নেই ল্যাকটেজকে ব্রেকডাউন করার জন্য, তাদের ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্সের কারণেও হয়ে থাকে ডায়রিয়া। তো কি কি সিমটমগুলোর মধ্যে ফ্রিকুয়েন্ট ওয়াটারি স্টোল, তারপরে ওয়াটার স্টোল বেশি পরিমাণে বের হয়ে যাচ্ছে, বডির থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে, আর বডির থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে ব্লাড ভলিউমের পরিমাণ কমে যাবে। তাহলে ব্লাড ভলিউম যদি কমে, যেহেতু ব্লাড ভলিউম বাড়লে ব্লাড প্রেশার বাড়ে, তো ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে ব্লাড প্রেশারও কমে যাচ্ছে সাথে সাথে। তো এই জিনিসগুলো হলো কমনলি সিমটম। আর তখন কি হয়, স্কিনের যে ইলাস্টিসিটি সেটাও লস হয় এবং দুর্বলতা চলে আসে, যেহেতু আমাদের বডি পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে এবং এর মধ্যে ইলেকট্রোলাইট বের হয়ে যাচ্ছে, তখন আমাদের বডিও দুর্বল হয়ে যায়। তো কমনলি ডায়রিয়াটা ট্রিটমেন্টের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আলোচনাটা আগে করতে হয়, কারণ শিশুদের ক্ষেত্রে ডায়রিয়াটা খুবই মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করে। তো শিশুদের ক্ষেত্রে যদি দেখা হয় যে 10 থেকে 20 বার হয়ে গেল, ওয়াটার স্টোল হয়ে গেল, সাথে বমিটিং, তখন সাথে সাথেই কি করতে হয়, হসপিটালের মধ্যে অ্যাডমিট করতে হয়। তখন কি হয়, একটা স্যালাইন ইনজেক্ট করে, যেটার মধ্যে কি ওআরএস যে স্যালাইন সেটা ইনজেক্ট করে, যাতে কি হয়,
পানির পরিমাণটা কি করে ব্যালেন্স করে এবং ইলেকট্রোলাইটের পরিমাণটা ব্যালেন্স করে। তো শিশুদের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট আছে সেটা ডায়রিয়া, সেটার মেইন গোল হলো যে পানিটা লস হচ্ছে সেটা ব্যালেন্স করা, ইলেকট্রোলাইটের পরিমাণটা কি নর্মাল করা, এবং যে ডায়রিয়ার কারণে সিমটমগুলো যে ক্রিয়েট হচ্ছে সেগুলো সলভ করা। WHO ইউনিসেফ কর্তৃক যে ইয়াটা আছে, ওরাল রিহাইড্রেশন যে সলিউশনটা আছে সেটা আমরা দেখব। সেই ক্ষেত্রে কি করতে হয়, আমরা সবার প্রথমেই 1 লিটার পানি নিব, 1 লিটার পানি নিব। পানিটা অবশ্যই ফুটায় নিতে হবে, তারপরে ঠান্ডা করে এই 1 লিটার পানির মধ্যে আমরা কি করব, সোডিয়াম ক্লোরাইড এড করব, 3.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, সাথে অ্যাড করব 40 গ্রাম অ্যাড করব সুগার অথবা মোলাসেস বা আমরা চিনি বা গুড় যেটাকে বলি। তো তখন একটা সলিউশন যেটা তৈরি হয় সেটা ডায়রিয়ার জন্য খুবই কার্যকরী। তো ডায়রিয়ার জন্য আমরা কি করব, যে ইউনিসেফ কর্তৃক যেটা আছে, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে, সেটার ক্ষেত্রে আমরা কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড ইউজ করতেছি বা কি পরিমাণ ইউজ করতেছি, সুগার ইউজ করতেছি, সেটা আমাদের নিজেদের ক্ষেত্রেও কাজে লাগবে, ডেইলি লাইফেও কাজে লাগবে। কারো যদি ডায়রিয়া হয়, যদি স্যালাইন আমরা হাতের কাছে না থাকে, তখন আমরা এইভাবে একটা রিহাইড্রেশন স্যালাইন তৈরি করতে পারি। অল্টারনেটিভ হিসেবে সেখানে পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা হয় 1.5 গ্রাম, এটা না, এটা অল্টারনেটিভ। তো ওআরএস স্যালাইন কোন বয়সের ক্ষেত্রে কত পরিমাণ দিতে হয় সেটা একটা দেওয়া আছে এখানে। 2 বছর যদি কম হয় তখন 50 থেকে 100 ml দিতে হবে, 2 থেকে 10 বছরের মধ্যে 100 থেকে 200 ml, তারপরে ওল্ডার অথবা 10 বছরের বেশি অথবা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে 200 থেকে 400 ml দিতে হবে। তো এটা হচ্ছে আমরা এই রেঞ্জটা একটু মনে রাখার চেষ্টা করব, এবং সেটা যে কম্পোজিশন আছে ওআরএস স্যালাইনের কম্পোজিশনটা আমরা মনে রাখবো। আমরা এক্সট্রা যে ইয়াগুলো নিতে পারি শিশুদের ক্ষেত্রে, এক্সট্রা যেগুলো নিতে পারি, যে শিশুরা যদি মায়ের দুধ খায় সেটা মায়ের দুধটা কন্টিনিউ রাখা, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি শিশুরা যদি গরুর দুধ খায়, সেটা কি করতে হবে, গরুর দুধটা একটু করে ফেলতে হবে, পানি দিয়ে সেটাকে ডাইলিউট করতে হবে। কারণ তখন যদি ডাইলিউট না করা হয় তখন ডায়রিয়াটা মানে সলভ হবে না, কারণ গরুর দুধের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা প্রোটিনটার বেশি, খুবই মানে ডাইজেস্ট করা খুবই সমস্যা। কারণ আমরা ডায়রিয়ার ক্ষেত্রে কি হয়, আমাদের যে জিআই ট্রাক আছে অথবা আমাদের ডাইজেস্টিভ যে ট্রাক বলা হয়, আমাদের মুখ থেকে শুরু করে যেটা একদম অ্যানাইস পর্যন্ত, এই ট্রাকটা কি হয় তখন পুরোটা ট্রাকটাই উইক থাকে, অথবা এটার মধ্যে এমন কোনো জিনিস আমরা খাবো না যেটা এটার মধ্যে ইরিটেশন তৈরি করে, তখন আমাদের ডায়রিয়াটা হবে না, সলভ হবে না। তো সেই ক্ষেত্রে গরুর দুধটা খাওয়া যদি হয় বাচ্চাদের ক্ষেত্রে, আমরা একটু পাতলা করে নেব। আর সাথে সাথে কি হবে, প্রতিবার ওয়াটার স্টোলের সাথে সাথেই স্যালাইনটা খাওয়াতে হবে, প্রতিবারই ওয়াটার স্টোলের সাথে সাথে স্যালাইনটা খাওয়াতে হবে। এবং যখন ডায়রিয়া সলভ হয়ে যাবে তখন আমরা আবার নর্মাল ডায়েটের দিকে চলে যাব। ডায়রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটা স্পেশাল ডায়েট, বর্জনীয় যে খাবারগুলো আছে সেগুলো দেখি, এই খাবারগুলা যেহেতু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ডায়রিয়া হওয়ার কারণে এমনিতেই উইক থাকে, এই খাবারগুলো কি করে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ইরিটেশন তৈরি করে, ডাইজেস্টিভ সিস্টেমকে ইরিটেশন তৈরি করে, তখন ডাইজেস্টিভ সিস্টেমটা প্রপারলি, তখন আরও ডায়রিয়ার কন্ডিশনটা আরও কী হয়ে যায়, আরও খারাপের দিকে যায়। তো এই জন্য ডায়রিয়ার ক্ষেত্রে এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, দুধ, পনির বা মশলা জাতীয় যে খাবারগুলো সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, যাতে ডায়রিয়াটা দ্রুতই সলভ হয়ে যায়। ডায়রিয়া সলভ হওয়ার পরে আমরা এই খাবারগুলো খেতে পারবো। ক্রনিক ডায়রিয়া কাকে বলে? ক্রনিক ডায়রিয়াটা হলো ডায়রিয়া যদি 1 সপ্তাহ বেশি থাকে, যে কন্ডিশনটা সেটাকে বলা হয় ক্রনিক ডায়রিয়া। সেক্ষেত্রে আমাদের ওআরএস স্যালাইনটা কন্টিনিউ রাখতে হবে, সাথে আমাদের নরম যেই খাবারগুলো সহজে ডাইজেস্ট হয় সেই খাবারগুলো দিতে হবে। তো ডায়রিয়ার ক্ষেত্রে একটা জিনিস বলা হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে যে ব্লান্ট ডায়েট দিতে হয়। ব্লান্ট ডায়েটটা মানে কি? ব্লান্ট ডায়েট দিতে হয়। ব্লান্ট ডায়েট মানে যে খাবারগুলো নরম এবং সফট, সহজেই ডাইজেশন হয়, যে খাবারগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কোনো ইফেক্ট তৈরি করতে পারতেছে না, ইরিটেশন তৈরি করে না, সেই ডায়েটগুলো দেওয়া হয়। এবং কি হয়, সফট ফুড আর কি মশলা জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা হয়। এই ব্লান্ট ডায়েটের ক্ষেত্রে মশলা জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা হয়। তো ডায়রিয়ার ক্ষেত্রে একটা ডায়েট হলো
ব্লান্ট ডায়েট, সেক্ষেত্রে সফট ফুড ইউজ করা হয়, সাথে সাথে মশলা জাতীয় খাবারগুলো অ্যাভয়েড তৈরি করা হয়। কারণ মশলা জাতীয় খাবারগুলো কী করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে বা ডাইজেস্টিভ যে ট্রাক্ট আছে সেখানে অ্যাসিড প্রোডাকশন বাড়ায় দেয়, ঠিক আছে, অ্যাসিডিটিটা বাড়ায় দেয়, তখন আমাদের এটা সলভ হয় না ডায়রিয়া। তো এটা কি করে, ইরিটেশন তৈরি করে, অ্যাসিড প্রোডাকশন বাড়ায় দেয়। তো এইটা খাবারগুলো কন্ট্রোল করে, এই খাবারগুলো কন্ট্রোল করে আমাদের যে স্পেশাল যে ডায়েট ডায়রিয়ার জন্য, সেটা হলো একটা ব্লান্ট ডায়েট। আর একটা গুরুত্বপূর্ণ ডায়েট হলো ব্রাড ডায়েট। তো ডায়েটের ব্যাপারটা কি, ডায়েটটা হলো নির্দিষ্ট একটা সময়ের জন্য, যখন আমাদের কন্ডিশনটা সলভ হয়ে যাবে, যে ডিজিজকে টার্গেট করে আমরা ডায়েটটা দিচ্ছি, সেই ডিজিজটা যখন সলভ হয়ে যাবে তখন আমরা আবার নর্মাল ডায়েটে চলে যাব। তো ডায়েটটা কখনোই লং টার্ম সলিউশন না, তখন কি নিউট্রিয়েন্টের ঘাটতি হয়ে যায়, আমরা ডিজিজ কন্ডিশন কিউর হওয়ার পরে আমরা আবার নর্মাল ডায়েটে চলে যাব। তো যে ইয়াটা জনপ্রিয় যে ডায়েটটা ডায়রিয়ার জন্য, সেটা হলো ব্রাড। তো আমরা নামের সাথে সাথে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, বি হলো ব্যানানা, আর হলো রাইস, এতে হলো আপেল, এবং টিতে হলো টোস্ট। তো এই ডায়েটটা আমাদের কি করে, আমরা জানি ব্যানানার মধ্যে ফাইবার পাওয়া যায়, ব্যানানার মধ্যে ফাইবার পাওয়া যায়, এবং ব্যানানা থেকে আমরা কি গ্লুকোজ পাই, ঠিক আছে, ব্যানানার মধ্যে আমরা সুগার পাই, যেটা আমাদের ইজিলি বডিতে কাজে লাগে, এবং এই ডায়েটটা কি ইজিলি ডাইজেস্টেবল। তো ব্রাড ডায়েটটা ইজিলি ডাইজেস্টেবল, এবং এটার মধ্যে কি আমরা এনার্জি পাচ্ছি। এনার্জি কোথায় থেকে পাচ্ছি, রাইস, তারপরে ব্যানানা, টোস্ট, এগুলো থেকে আমরা এনার্জি পাচ্ছি। তো ইজিলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আমরা এনার্জিও পাচ্ছি, ঠিক আছে। তো এটার মধ্যে ফাইবার পাচ্ছি। তো এই জিনিসগুলোর কারণে ব্রাড ডায়েটটা কি করে, সহজেই ডায়রিয়াটা প্রবলেমটা সলভ করে। তো ব্রাড ডায়েটটা ডায়রিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমরা 1-2 দিনের বেশি না, আমরা যখন কন্ডিশন সলভ তখন আমরা আবার নর্মাল ডায়েটে চলে যাব। তো পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কোন ডায়েট ইউজ করব, ব্রাড ডায়েট। ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কোন ডায়েট ইউজ করব, ব্লান্ট ডায়েট। এরপর আসি কনস্টিপেশনের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে ওয়াটার স্টুল ছিল, আর এটা স্টুল রিলিজ হয় না, এবং একটা পেইনফুল একটা বায়োল মুভমেন্ট হয়, ঠিক আছে, স্টুলটা হার্ড হয়ে যায়। এটা ওয়াটার স্টুল, এটা হার্ড স্টুল। এটা যদি আমরা দেখি, যেহেতু ডায়রিয়ার ক্ষেত্রে দেখলাম যে একটা রেঞ্জ ছিল, এটার ক্ষেত্রে রেঞ্জ হলো সপ্তাহে 3 বারের যদি কম হয়, সেটাকে হলো স্টুলটা যদি রিলিজ না হয় 3 বারের কম, সেটাকে বলা হয় কনস্টিপেশন। তো কনস্টিপেশনের ক্ষেত্রে কি হয়, একটা কি কারণ আছে, লাইফস্টাইল এবং ডায়েটের কি কারণ, আমরা যদি লো ফাইবার সমৃদ্ধ খাবার খাই তখন কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যদি পানির পরিমাণ কম খাই তখনও কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা থাকে, এবং এক্সারসাইজের পরিমাণ কম থাকে। তো ফাইবার কম খাওয়া, পানি কম খাওয়া, এক্সারসাইজ কম করা, সেগুলো কনস্টিপেশনের সাথে রিলেটেড। তখন স্টোলটা হার্ড হয়ে যায়, সেটাকে বলা হয় কনস্টিপেশন। কিছু মেডিকেল কন্ডিশন আছে এবং কিছু মেডিকেশন আছে। কিছু কিছু মেডিকেল কন্ডিশনে হওয়ার সম্ভাবনা থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, এগুলোর ক্ষেত্রেও কনস্টিপেশন হয়ে থাকে। তারপরে মেডিকেশনের ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে, যেমন আয়রন সাপ্লিমেন্ট, এগুলোও তৈরি করে, আয়রন সাপ্লিমেন্টটাও কনস্টিপেশন তৈরি করে। তারপরে আবার কিছু ফ্যাক্টর আছে, যেমন প্রেগনেন্সিতে আছে, তখনও প্রেগনেন্সিতে কনস্টিপেশনটা দেখা যায়। তো আমরা এই ফ্যাক্টরগুলো দেখব, যে নর্মাল কোনগুলা, কোন কোন মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রে, কোন কোন ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে, বা স্পেশাল কিছু কন্ডিশন যেমন প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায়। তারপরে কিছু ল্যাক্সেটিভ ইউজ করা হয়, যেগুলোর কারণেও কনস্টিপেশন হয়ে থাকে। সিমটমগুলো তো আগেই দেখে নিলাম, যে ইনফ্রিকুয়েন্ট বাওয়েল মুভমেন্ট, সপ্তাহে 3 বারের কম, স্টুলটা হার্ড এবং ড্রাই হয়ে যায়, তখন সেটা খুবই পেইনফুল একটা তৈরি করে, ডিফেকশনটা খুবই পেইনফুল হয়ে যায়, এবং ইনকমপ্লিট হয় ইয়াটা। তো 2 ধরনের পাওয়া যায়, অ্যাটনিক আর সেপস্টিক, 2 ধরনের আমরা কনস্টিপেশন পাই। তো ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি আমরা বলবো, ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া, পানি পরিমিত পরিমাণে খাওয়া, এবং এক্সারসাইজ করা, ঠিক আছে, পাশাপাশি এক্সারসাইজ করা। তো কি করে, ফাইবার কি করে, ডায়েটারি ফাইবারটা কি করে, স্টোল ভলিউম বৃদ্ধি করে, স্টোল ভলিউমটা বৃদ্ধি করে, আর মুভমেন্টটা বাড়ায় দেয়, এবং কনস্টিপেশন প্রিভেন্ট করে।
কেন স্টোল ভলিউম প্রিভেন্ট করে? কারণ ফাইবারটা আমরা জানি সেটা ডাইজেস্ট হচ্ছে না, তো ডাইজেস্ট না হওয়ার কারণে সেটা কি করে, আমাদের লার্জ ইন্টেস্টাইনে যায়, যাওয়ার পরে পানি অ্যাবজর্ব করে বেশি পরিমাণে। পানি অ্যাবজর্ব করার কারণে কি হচ্ছে, এটা স্টোলের ভলিউমটা ইনক্রিজ করতেছে। স্টোলের ভলিউমটা ইনক্রিজ করার কারণে আমাদের তখন কি হয়, বাওয়েল মুভমেন্টটা বেড়ে যায়, যে ইয়ার মুভমেন্টটা আছে, যে ইন্টেস্টাইনের ইয়ার মুভমেন্টটা আছে, স্টোলটা যাতে রিলিজ হয়ে যায় এবং কনস্টিপেশনটা প্রিভেন্ট করে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, শাকসবজি ফলমূল যেগুলোর মধ্যে ফাইবার পাওয়া যায় সেটা টার্গেট করব এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার দরকার কনস্টিপেশনের ক্ষেত্রে। তো আমরা অন্যান্য ব্যাপারগুলোর মধ্যে এই যে নিয়মিত হাঁটাচলা করা, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, মানসিক চাপ, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, এই জিনিসগুলো কোষ্ঠকাঠিন্যের জন্য করা, এবং কি করা, যে মলত্যাগের যে নিয়মিত একটা অভ্যাস আছে যে এই সময়ে করা হয় সেটা ঠিক রাখা, তাহলেও কোষ্ঠকাঠিন্য অনেকাংশে নিরাময় হয়। কিছু কিছু খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে। কি কি খাবার অ্যাভয়েড করতে হবে? অতিরিক্ত তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, তারপরে কফি, কেক, পেস্ট্রি, এই জিনিসগুলো আমাদের ডায়েট থেকে বাদ দিতে হবে কনস্টিপেশনের ক্ষেত্রে। তো এখানে বিশেষ সতর্কতার মধ্যে কি আছে, যদি নার্ভাস থাকে অথবা মানসিকভাবে থাকে, উত্তেজিত থাকে, সেই ক্ষেত্রে আঁশ জাতীয় খাবারটা একটু বা ফাইবারটা একটু ধীরে ধীরে বৃদ্ধি করা, এবং কি আমরা জানি ডায়েটারি ফাইবারটা প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে। কি আমাদের যেহেতু এটা হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না, ইন্টেস্টাইনে গিয়ে কি করে, যেহেতু স্টোলের পরিমাণ বৃদ্ধি করতেছে, তখন কি এখানে ফার্মেন্টেশন হয়, কিছু উপকারী ভিটামিন তৈরি হয়। তো এই ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার কারণে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কারণ এটা কি করে, আমাদের প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে, গ্যাস প্রোডাকশন করে। তো এই ব্যাপারগুলো হাই ফাইবার ডায়েটের ক্ষেত্রে বা ক্ষেত্রে, কনস্টিপেশনের ক্ষেত্রে খেয়াল করতে হবে, যাতে ট্রানজিট যে টাইম আছে সেটার সাথে খাপ খাওয়ানো যায়। তারপরে বাকি যে জিনিসগুলো আছে, নিয়মিত খাওয়া দাওয়া করা, সময় মতো খাওয়া দাওয়া করা, পর্যাপ্ত পানি খাওয়া, শাকসবজির পরিমাণ বেশি খাওয়া, এটা খেয়াল রাখতে হবে। চলে আসি এবার লিভার ডিজিজের ক্ষেত্রে। আমরা জানি লিভার হলো আমাদের একটা লার্জেস্ট ইন্টারনাল অর্গান। সেটা কোথায়, রাইট হাইপোকন্ড্রিয়ামে থাকে এবং 7 নাম্বার রিবকিস থেকে লোয়ার বর্ডার অফ দ্য রিবকিস, আমাদের 7 নাম্বার থেকে রিবকেস থেকে লোয়ার বর্ডার পর্যন্ত থাকে। এটা লার্জেস্ট একটা ইন্টারনাল অর্গান। কোনো কারণে যদি লিভার ইফেক্ট হয়, লিভারের সেলগুলো রিপেয়ার ক্ষমতা খুবই বেশি, কোনো কারণে যদি ইফেক্ট হয় তখন নর্মালি জন্ডিস দেখা যায়। তো জন্ডিসের ক্ষেত্রে কি কি হয়, জন্ডিসটা কারণ দেখা যায় কারণ বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়, বিলিরুবিনের কারণে ব্লাডের মধ্যে বৃদ্ধি পায়, তখন জন্ডিস দেখা যায়। সেটার কারণে চোখ এবং স্কিন দুইটাই হলুদ হয়ে যায়। তো লিভারের কিছু সিমটম আছে জন্ডিসের, যেমন ফিভার, লস অফ অ্যাপিটাইট, হেডেক, ওয়েট লস, এগুলো হলো কমন সিমটম লিভার ডিজিজের ক্ষেত্রে, জন্ডিসের ক্ষেত্রে। তো কি কি কারণে লিভার সমস্যা হতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কমন, ইনফেকশনের কারণে, ভাইরাল ইনফেকশন, যেমন হেপাটাইটিস এ এবং বি। হেপাটাইটিস এটা মূলত কোথায় থেকে আসে, কন্টামিনেটেড ওয়াটার এবং ফুড থেকে আসে। আর হেপাটাইটিস বিটা কি, ইনফেক্টেড ব্লাড, কারো কাছ থেকে আমি ব্লাড নিলাম, সেটার মধ্যে তার যদি ভাইরাস থাকে, বি ভাইরাস, তখন আমার দেহের মধ্যে চলে আসবে, ইনজেকশনের মধ্যে চলে আসে, এবং সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি আছে, কন্ট্যাক্ট, সেটার কারণেও আসতে পারে। তো আমরা হেপাটাইটিস এ এবং বি সোর্সটা কি, কীভাবে আসছে সেটা দেখবো। এবং কিছু কিছু টক্সিনের কারণেও হয়, অ্যালকোহল, ড্রাগস, কেমিক্যালের কারণে হয়, মেলনিউট্রিশনের কারণে হয়ে থাকে, এবং বাইল যে ডাক্ট আছে সেটার অবস্ট্রাকশনের কারণেও হয়ে থাকে। কারণ বাইল ডাক্ট যদি অবস্ট্রাকশন হয়, তখন ভিটামিনটা অ্যাবজর্ব হতে পারতেছে না ভালোভাবে, সেই কারণেও হয়ে থাকে। তো কিছু সাইন আছে, এই সাইনগুলো একটু দেখে রাখবো লিভার ডিজিজের ক্ষেত্রে। তাহলে আমাদের যে ট্রিটমেন্ট করা হবে সেটার মেইন গোল কি থাকবে? মেইন গোল হলো, আমরা জানি লিভারের সেলগুলো যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কত দ্রুত সেলগুলো রিপেয়ার করতে পারি। তাহলে মেইন টার্গেট হলো রিস্টোর ড্যামেজ লিভার সেল, তারপরে লিভারকে প্রপার রেস্ট দেওয়া, যাতে লিভারের উপর প্রেশার না পড়ে, লিভারের সেলগুলো যাতে দ্রুত হয়ে যায়, এবং যে আইডিয়াল যে নিউট্রিশন সেটা গ্রহণ করা, সাথে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা। তো মেইন টার্গেটটা হলো লিভারের সেলগুলোকে যাতে রিপেয়ার করা যায়। এই জন্য আমাদের কি করতে হবে, প্রোটিন জাতীয় খাওয়ার দরকার। আমরা জানি প্রোটিনের কাজ কি, সেলগুলো রিপেয়ার করা, দ্রুত রিপেয়ার করা। এই জন্য প্রোটিনের পরিমাণ সাজেস্ট করা হয় 75 থেকে 100 গ্রাম পার ডে।
সেলগুলো রিপেয়ার করার জন্য। তারপরে হলো হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, কারণ কি বেশি কার্বোহাইড্রেট যদি খাওয়া হয় লিভারের মধ্যে গ্লাইকোজেন স্টোরেজটা বেশি হবে। তারপরে হলো হাই এনার্জি, এনার্জি যদি জাতীয় খাবার যদি নেওয়া হয় তাহলে এনার্জিটা কি হবে, ক্যালোরি জাতীয় খাবারগুলো কি হবে, ড্যামেজ যে সেলগুলো আছে সেগুলোকে দ্রুত রিপেয়ার করবে। তো আমাদের মেন টার্গেটই থাকবে লিভারের সেলগুলো যাতে দ্রুত রিপেয়ার হয়। তো এই জন্য আমরা কিছু ফুড রিকমেন্ডেশন দেওয়া হলো আর কিছু অ্যাভয়েড। কী কী খাবার অ্যাভয়েড করতে হবে? অ্যাভয়েড করা খাবারের মধ্যে আছে গরু এবং খাসির মাংস, ডিম, ডাল, মটর বিচি এগুলো। আর যেগুলো খাবার গ্রহণ করব ফল এবং ফলের রস, সবজি অথবা যে মাংসের যে স্যুপ, মুরগির মাংসের যে স্যুপ সেটা গ্রহণ করব বেশি পরিমাণে। এবং ইয়ার ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে কি যদি এটা প্রপারলি যদি ভিটামিন বা ইয়া না করে, শোষণ যদি কোনো সমস্যা থাকে তখন শোষণের যদি সমস্যা থাকে, তো শোষণের সমস্যা থাকলে আমরা ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে এই লিভার ডিজিজের ক্ষেত্রে সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। তো পরবর্তী স্টেপে দেখি লিভার ডিজিজের আরেকটা হলো হেপাটাইটিস। তো হেপাটাইটিসের ক্ষেত্রে কি করতে হবে? সেম আমাদের টার্গেটটা হলো কি লিভারের সেলটা যাতে আমরা রিপেয়ার করতে পারি দ্রুত। ওই আগের মতোই আমরা কি করব, হাই ক্যালোরি হাই কার্বোহাইড্রেট এবং যাতে হাই ক্যালোরিটা কেন, যাতে দ্রুত সেলগুলো রিপেয়ার করতে পারে, ঠিক আছে। আর হাই কার্বোহাইড্রেট কেন, আমরা জানি কার্বোহাইড্রেটগুলো কি করে, যদি কার্বোহাইড্রেট আমরা যদি না খাই তাহলে প্রোটিনটা ব্রেকডাউন হয় এনার্জির জন্য। তো প্রোটিনটার স্পেয়ারিংয়ের যে অ্যাকশন আছে কার্বোহাইড্রেটের সেটা কন্ট্রোল করার জন্য আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো এবং সোডিয়ামের পরিমাণটা কন্ট্রোল করব। তারপরে হলো লিভার সিরোসিস। লিভারের যে নর্মালি সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলো যদি দীর্ঘমেয়াদী চলতেই থাকে তখন লিভারে সিরোসিস হয়। তো লিভার সিরোসিসের কিছু লক্ষণ এখানে দেওয়া আছে। পেটের আকার বৃদ্ধি পেয়ে যায়, পেটে ব্যথা হয় এবং বমি বমি ভাব হয়। কোনো কোনো ক্ষেত্রে কি হয়, হাতে পায়ে এবং শরীরে পানি জমে, যেটাকে আমরা ইডিমা বলা হয়। তো এই জন্যে আমাদের ইয়ার মেন টার্গেট কি, যেহেতু পানি জমে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, অ্যালবুমিনের পরিমাণটা কন্ট্রোল করতে হবে। তো লিভার সিরোসিসের ক্ষেত্রে কি, যে লিভারের যে সেলগুলো ড্যামেজ হচ্ছে সেই সেলগুলো ড্যামেজটা কন্ট্রোল করার জন্য, সেলগুলোকে রিপেয়ার করার জন্য প্রোটিন নিতে হবে 80 থেকে 100 গ্রাম এবং শর্করা জাতীয় খাবার নিতে হবে যাতে গ্লাইকোজেন স্টোরেজটা ঠিকঠাক থাকে। সোডিয়ামের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে, যেহেতু লিভার সিরোসিসের ক্ষেত্রে পানি জমে যায়। তো পানি জমে যাওয়াটা কন্ট্রোল করার জন্য সেটা সোডিয়ামের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে। যদি এই হেপাটাইটিসটা যদি ইনফেকশাস হয়, সিরোসিসটা যদি ইনফেকশাস হয় সেই ক্ষেত্রে প্রোটিন, কার্বোহাইড্রেট এই জাতীয় খাবারটা আমরা দেওয়া যেতে পারে। সাথে অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেহেতু যে করার জন্য, দ্রুত রিকভার করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। তারপর হলো হ্যাপাটিক কোমা। যখন একদম শেষ পর্যায়ে চলে যায় রোগী, তখন কোমায় চলে যায়, সেই ক্ষেত্রে কি শুরুতে একটু প্রোটিনের পরিমাণ একটু কম দেওয়া যায়, কারণ সেই কন্ডিশনে কি ব্লাডের মধ্যে নাইট্রোজেনাস যে ইয়াগুলো আছে, ব্রেকডাউন কম্পোনেন্টগুলো আছে সেগুলো বেড়ে যায়, প্রোটিনের পরিমাণটা আস্তে আস্তে বাড়াইতে হয়। কিন্তু এই ক্ষেত্রে মাল্টিভিটামিন যে সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো দেওয়ার দরকার যাতে দ্রুত রিকভার হয়, ওই কোমা কন্ডিশনটা যাতে দ্রুত রিকভার হয়। তারপরে হলো যে গল ব্লাডার ডিজিজ, এর মধ্যে হলো পিত্তথলির পাথর। তো পিত্তথলির পাথর হলে নর্মালি কি হয়, জন্ডিস হয়, পেটে ব্যথা হয়, জ্বর ভাব এবং তেল চর্বি সহজে হজম করতে পারে না। আমরা জানি গল ব্লাডারটা মূলত কি, এর মধ্যে বাইল থাকে, আর আমরা জানি বাইলটা কি করে, ফ্যাট ডাইজেশনে সহায়তা করে। যেহেতু পিত্তথলির সমস্যা হলে পর্যাপ্ত পরিমাণে বাইল তৈরি করতে পারবে না ফ্যাটটা ডাইজেশন করার জন্য, সেই ক্ষেত্রে তেল চর্বি হজমেও সহায়তা হয়। তো আমরা যদি অপারেশনের ক্ষেত্রে আসি, নর্মালি অপারেশন করেই আমরা করতে পারি, পাথর অপারেশন করতে পারি। আমরা ডায়েটারি কিছু নিতে পারি, স্টেপস নিতে পারি, যেমন যেহেতু পর্যাপ্ত পরিমাণে বাইল তৈরি করতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা কম জাতীয় ফ্যাটের পরিমাণটা কমায় দিব, ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবারটা একটু কম খাবো এবং আঁশ জাতীয় খাবার এখানে গ্রহণ করা যেতে পারে। তো আমরা গল ব্লাডারের ক্ষেত্রে বা ক্ষেত্রে, পিত্তথলির পাথরের ক্ষেত্রে, পিত্তথলির সমস্যার ক্ষেত্রে আমরা এভাবে আমরা এই নিয়ম অনুযায়ী খাবারগুলো খেতে পারি। এরপরে চলে আসি কিডনি ডিজিজ। আমরা জানি কিডনির মেন কাজ হলো
আমাদের ফিল্টার করা, কারণ আমরা কিডনির জানি যে ফাংশন যে আছে কিডনির যে ফাংশনাল ইউনিট নেফ্রনটার মধ্যে কি থাকে, গ্লোমেরুলাস থাকে। সেটা কি করে আমাদের বডির মধ্যে যে মেটাবলিজম অথবা বডির মধ্যে যে রিয়াকশন চলতেছে এর মধ্যে বাজে বা দূষিত যে পদার্থগুলো তৈরি হয়, নাইট্রোজেনাস সাবস্টেন্স দূষিত পদার্থগুলো, এগুলো ফিল্টার করে আমাদের বডি থেকে বের করে দেওয়া। তো যদি কোনো কারণে এগুলো প্রপারলি কিডনিটা ফাংশন না করতে পারে, এই জিনিসগুলো আমাদের অ্যাকুমুলেট হয়, আমাদের তৈরি করে, ক্রনিক ডিজিজ তৈরি করে। তো কিডনি ডিজিজের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো হলো ইনফেকশন। স্টেপটোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া, সেটা কিডনি ডিজিজ তৈরি করতে পারে। ডায়াবেটিস কন্ডিশনের ক্ষেত্রেও কিডনিতে সমস্যা হয়, কারণ কিডনিতে তখন প্রেশার তৈরি হয়, অতিরিক্ত পরিমাণ গ্লুকোজকে ফিল্টার করা, আর ব্লাড প্রেশারও যদি বৃদ্ধি পায় তখন কিডনির উপরও প্রেশার তৈরি হয়। তো এগুলো হলো কিডনি ডিজিজের কিছু ফ্যাক্টর। তো মেজর যে কিডনি ডিজিজগুলো এর মধ্যে আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে কি হয়, আমরা জানি কিডনির মধ্যে যে নেফ্রন থাকে এর মধ্যে গ্লোমেরুলাস থাকে, এটা মেইন চাকুনি হিসেবে কাজ করে। তো এটা যদি কোনো কারণে এফেক্টেড হয় তাহলে ভালোভাবে চাকুনি হিসেবে কাজ করতে পারবে না। যদি ভালোভাবে চাকুনি হিসেবে কাজ না করে, চাকুনিটার মধ্যে যদি ভালোভাবে চাকুনি হিসেবে কাজ না করে, তো এখান দিয়ে এই চাকুনিটার মধ্যে দিয়ে ফিল্টার যদি না করতে পারে তখন থেকে প্রোটিন লস হয়, তো এখান থেকে গ্লুকোজ লস হয়। ঠিক আছে, তো এই মধ্যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে কি হয়, যদি কোনো কারণে হয় প্রপারলি যদি গ্লোমেরুলাস ফাংশন না করতে পারে, ব্লাডের মধ্যে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায়, অন্যান্য যে আছে সাবস্টেন্সগুলো আছে সেগুলোর পরিমাণও বৃদ্ধি পায়। আর একটা হলো নেফ্রোটিক সিনড্রোম, আর ক্রনিক রেনাল ফেইলার এবং কিডনি স্টোন। তো প্রথমেই আসি কিভাবে আমরা ডায়াগনোসিস করব। যেহেতু কিডনি ডিজিজের ক্ষেত্রে কি হচ্ছে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি বডি থেকে বের না হয়, সেগুলো নর্মালি পাওয়া যাবে ব্লাডের মধ্যে, এবং ইউরিনের মধ্যে যদি আমরা টেস্ট করি, ইউরিনের কালার, কিটোন বডি, এগুলো টেস্ট করলেও আমরা করতে পারবো। তারপরে আরেকটা হলো জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই রেটটা যদি 125 ml পার মিনিট থাকে তাহলে সেটা হলো স্ট্যান্ডার্ড। যদি কোনো কারণে 30-এর যদি নিচে চলে যায়, এই কন্ডিশনে কিডনি ডিজিজের ক্ষেত্রে 30-এর নিচে চলে যাওয়া মানে আমরা কিডনি ডিজিজের জন্য একটা দেওয়া, মানে সতর্কতা যে 30-এর নিচে যাওয়াই রিস্ক। আর নর্মাল কন্ডিশন হলে 125 পরীক্ষার মধ্যে আসতে পারে। তো কিডনি ডিজিজ আমাদের করার জন্য, মিনিমাইজ করার জন্য আমাদের কি করতে হবে, যদি প্রোটিনের পরিমাণ ব্রেকডাউন বেশি হয় সেটা ব্রেকডাউনটা কিডনি ডিজিজের ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে। ফ্লুইড ব্যালেন্সটা ম্যানেজ করতে হবে, কারণ ফ্লুইড ব্যালেন্সের কারণে কিডনির উপর প্রেশার তৈরি হয়। ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে। তাহলে মেইন আমাদের টার্গেট কি, প্রোটিনটা আমরা রিডিউস করব ব্লাডের মধ্যে, যাতে আমাদের কি হয় যে সাবস্টেন্সগুলো হচ্ছে কিডনিতে যাতে স্ট্রেস তৈরি না হয়, কিডনিতে যাতে প্রেশার তৈরি না হয়। আর কি করব, প্রোটিন ব্রেকডাউনটা বডিতে কন্ট্রোল করব। আর এটার কারণে যে অ্যাসিডোসিস হচ্ছে, যে কিটো অ্যাসিডের পরিমাণ, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে হবে, এবং ইলেকট্রোলাইটের পরিমাণটা ব্যালেন্স করতে হবে। তো এই ক্ষেত্রে সেজন্য কি কি সিমটম দেখা যায়, আগেই বলা হয়েছে, এটার মধ্যে ইউরিনের পরিমাণটা প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিনের পরিমাণ, ব্লাডের পরিমাণ দেখা যাবে। প্রোটিন পাওয়া যায় ইউরিনের মধ্যে। তারপর ইউরিনের কালারটা রেডিশ থেকে ডার্ক ব্রাউন হয়ে যায়, কারণ মেটাবোলাইটগুলো যেগুলো হচ্ছে ভালো করে করতে পারতেছে না কিডনি, এটা ফিল্টার করতে পারছে না, সেই জন্য ইউরিনের মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। তারপরে ইডিমাও দেখা যায়, ব্লাড প্রেশারটা বেশি থাকে, নাউজিয়াও এটার মধ্যে থাকে। তো ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি, আমরা প্রোটিনটা একটু কন্ট্রোল করতে হবে, যাতে প্রোটিনটা, কারণ জানি প্রোটিনের যে ব্রেকডাউনগুলো আছে সেগুলো ব্লাডের মধ্যে বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রোটিনটা কন্ট্রোল করতে হবে। তো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা জানি নর্মালি 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটের জন্য সাজেস্ট করতে হয়, কিন্তু আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে 0.5 গ্রাম দিব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কিডনি ডিজিজের ক্ষেত্রে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যাতে ব্লাড ভলিউমটা কন্ট্রোল রাখে, বডি ফ্লুইডটা ম্যানেজ করার জন্য আমরা ফ্লুইডের পরিমাণটা কি করব, 500 থেকে 700 ml ফ্লুইড গ্রহণ করব, যাতে বডি ফ্লুইডটা ঠিক থাকে। আর এনার্জি সাপ্লাই করার জন্য আমরা শর্করা জাতীয় যে খাবারগুলো খাই সেগুলো পর্যাপ্ত পরিমাণে খাবো। নেফ্রোটিক সিনড্রোম,
এই ক্ষেত্রে কি হয়, অ্যালবুমিনের পরিমাণটা বডিতে বেড়ে যায়, যেই কারণে কি হয় ইয়াতে হাতে পায়ে তারপরে মুখে এগুলোতে পানি চলে আসে, চোখে মুখে পানি চলে আসে। তো এটা কন্ট্রোল করার জন্য প্রোটিনের পরিমাণটা কন্ট্রোল করতে হবে। প্রোটিনের পরিমাণটা মানে প্রোটিনের ব্যালেন্স একটা ইনটেক করতে হবে, যাতে ব্লাডের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বা নাইট্রোজেন জাতীয় যে অস্টগুলো আছে সেগুলো কম থাকে। তো এই ক্ষেত্রেও আমাদের প্রোটিনটা কত নিতে হবে, 0.5, এবং যে জিএফআর আছে সেটা 80-র নিচে যদি হয়ে যায় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা 50 থেকে 60 গ্রাম প্রোটিন সাজেস্ট করব পেশেন্টকে। ক্যালোরির পরিমাণটা পর্যাপ্ত রাখতে হবে, যদি ক্যালোরি যদি ঘাটতি হয়ে যায় তখন প্রোটিনকে বডি ব্রেকডাউন করবে, আর প্রোটিনকে যদি ব্রেকডাউন করে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য ক্যালোরির পরিমাণটা সঠিক রাখতে হবে, 50 থেকে 60 ক্যালোরি পার কেজি বডি ওয়েটের জন্য। আর সল্ট এবং ওয়াটার ব্যালেন্স যেটা, সেটা তো বললামই, কারণ বডি যে ইয়াটা আছে, ওভারঅল যে রেগুলেশনটা আছে ওয়াটার ব্যালেন্স, যে মিনারেলসগুলো আছে ক্যালসিয়াম পটাশিয়াম, সেটা যদি ব্যালেন্স না থাকে তাহলে বডি ফ্লুইডের ব্যালেন্স থাকবে না, সেই জন্য এটাও ব্যালেন্স করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টেশন নিতে পারি, মিনারেল সাপ্লিমেন্টেশন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। আমরা জানি পটাশিয়াম ব্লাড যে ভলিউম সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, আর পটাশিয়াম এবং ক্যালসিয়াম কি করে, ডায়াস্টোলিক যে প্রেশারটা আসে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। ক্রনিক রেনাল ফেলিওর, যেটাকে ইউরেমিয়া বলা হয়, এই ক্ষেত্রে কি হয়, একটা লং টার্ম কিডনি ডিজিজের রেজাল্ট এটা হয়। তখন কিডনি প্রপারলি ফাংশন করতে পারে না, এবং তখন যে আমরা কিডনির যে পারফরমেন্স যেটাকে ইভালুয়েট করি জিএফআর, সেটা 20-এর কম নিচে চলে আসে। তখনই সেটাকে আমরা বলবো ইউরেমিয়া অথবা ক্রনিক লিভার রেনাল ফেলিওর। তো ক্রনিক রেনাল ফেলিওর কি কি সিমটম আছে, ইউরিনের যে আউটপুট আছে সেটা কমে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, ফ্লুইড রিটেনশনের পরিমাণটা বেড়ে যাবে, এবং ইডিমা দেখা যাবে, শরীরের মধ্যে পানি চলে আসবে, কিডনি প্রপারলি ফাংশন করতে পারবে না, তার মানে ওয়াস্ট প্রোডাক্টগুলো বের করতে পারতেছে না, বডির মধ্যে ইডিমা চলে আসবে তখন। ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রেও আমাদের প্রোটিনটা লিমিটেড রাখতে হবে। কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা প্রোটিনটা লিমিটেড থাকবো, আর লিভারের ক্ষেত্রে দেখতেছি সেলগুলো রিপেয়ার করার জন্য প্রোটিনটা পর্যাপ্ত পরিমাণের দরকার, আর কিডনির ক্ষেত্রে কম খাওয়ার দরকার। আমরা এইটাকে টার্গেট করে নিব। যদি এই ক্ষেত্রে যেহেতু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ডায়ালাইসিস করতে হয়, যে ওয়াস্ট প্রোডাক্টগুলো আছে বডি থেকে বের করার জন্য, যদি ডায়ালাইসিস করে সেই ক্ষেত্রে তার কত দরকার, 1 গ্রাম দরকার পার কেজি বডি ওয়েটের জন্য। আর যদি ডায়ালাইসিস না করে তার 0.6 গ্রাম দরকার ইউরেমিয়ার ক্ষেত্রে। ডায়ালিসিস করলে যেহেতু বডি থেকে ওয়াস্টটা বের হয়ে যাচ্ছে। আর ক্যালোরি ইনটেকটা দরকার 2000 থেকে 3000। আর ক্যালোরিটার ক্ষেত্রে আমরা টার্গেট করব যাতে এটা ফ্যাটটা যদি খাই তাহলে পলিস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা বলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা টার্গেট করব, এবং কার্বোহাইড্রেট সোর্সের মধ্যে আমরা এনার্জি নেব, যেমন রাইস, ব্রেড, পটাটো, এগুলো থেকে আমরা এনার্জি নিতে পারি। আর ফ্লুইড ম্যানেজমেন্টটা কিডনি ডিজিজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি ফ্লুইড যদি ম্যানেজ না হয় তাহলে এমনিতেই বডির মধ্যে একটা ইডিমা সিচুয়েশন চলে আসছে। এই ইডিমাটা কন্ট্রোল করার জন্য সোডিয়ামটা কন্ট্রোল করতে হবে, এবং বডির যে ফ্লুইড ব্যালেন্স আছে সেটা কন্ট্রোল করতে হবে। ভিটামিন এবং মিনারেলস, ক্যালসিয়ামের পরিমাণ দরকার এই ক্ষেত্রে 1.5 থেকে 2 গ্রাম, ভিটামিন ডি দরকার 30,000 থেকে 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট। তো আমরা এই ক্ষেত্রে আমরা মিনারেলসটা এবং ভিটামিনটা পর্যাপ্ত পরিমাণে লাগবে, এবং সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করা যায়। আর ইলেকট্রোলাইট ব্যালেন্সের ক্ষেত্রে আগেই বললাম। আর কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটা কী করতে হবে, পাশাপাশি ডায়েটের পাশাপাশি ডায়ালিসিস করতে হবে, যাতে বডির থেকে ওয়াস্ট প্রোডাক্টগুলো বের হয়ে যায়। আর যদি বের না হয়ে যায় তখন এটা ওয়াস্ট প্রোডাক্টগুলো বডিতে জমা হওয়ার পরে তখন আমাদের আরও অন্যান্য ডিজিজ তৈরি করবে। এরপরে আসি কিডনি স্টোন। কিডনিতে আমরা যদি কিডনিতে যে ইয়াগুলো আছে প্রপারলি যদি কিডনি ফাংশন না করতে পারে, কিডনি যদি ডিজিজ হয়, তখন কিডনিতে একটা গুরুত্বপূর্ণ ডিজিজ হলো কিডনি স্টোন। কিডনি স্টোনকে 3 ভাগে ভাগ করা যায়। ক্যালসিয়াম স্টোন, ক্যালসিয়াম স্টোনটা আবার ক্যালসিয়াম অক্সালেট স্টোন, আবার ফসফেট স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন এবং সিস্টিন স্টোন। এই 3 ধরনের স্টোন কিডনিতে পাওয়া যায়। তো এই স্টোনগুলো কিডনিতে আস্তে 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 জমা হয়, ক্রিস্টালাইজ একটা স্টোন ক্রিস্টাল আকারে জমা হয়। তো এটা
সার্জারির দ্বারা আমরা রিমুভ করতে পারি। আর ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আসি, এই কিডনি স্টোনের ক্ষেত্রে যদি পর্যাপ্ত পরিমাণে পানি খায়, যদি পানির পরিমাণ কম হয় তখন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো ওয়াস্ট প্রোডাক্টগুলো কিডনিতে জমা হইতে হইতে স্টোন হয়। যদি পানিটা বেশি খায় তাহলে ওয়াস্ট প্রোডাক্টগুলো কী হয়ে যাবে, ফ্লাশ আউট হয়ে যাবে, বডি থেকে বের হয়ে যাবে। তো কিডনি স্টোনের ক্ষেত্রে আমরা পানির পরিমাণটা, ফ্লুইডটা ঠিকভাবে খেতে হবে, সঠিক পরিমাণে খেতে হবে। এবং যেই স্টোন আছে, স্টোন এর ক্যারেক্টার অনুযায়ী আমাদের খাবারটাও খেতে হবে। যেমন স্টোনগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাসিডিক স্টোন আর একটা হলো বেসিক স্টোন। যদি অ্যাসিডিক স্টোন থাকে তাহলে আমরা খাবার খাইব বেসিক খাবার, আর যদি বেসিক স্টোন থাকে, স্টোনটার ক্যারেক্টার যদি থাকে যে সেটা ক্ষার জাতীয় স্টোন, তাহলে আমরা অ্যাসিড জাতীয় খাবার খাবো। যদি অ্যাসিড জাতীয় স্টোন হয় তখন আমরা ক্ষার জাতীয় খাবার খাবো। তো ডায়েট আমরা কি করতে হবে, রেগুলেট করতে হবে অ্যাকর্ডিং টু নেচার অফ স্টোন। স্টোনের নেচার দেখে, অ্যাসিড থাকলে বেস জাতীয় খাবার খাবো, বেস থাকলে অ্যাসিড জাতীয় খাবার খাবো। তো আমরা ডিজিজগুলো আলোচনা করলাম, যে নিউট্রিশন রিলেটেড যে ইয়াগুলো আছে, ডিজিজের যে নিউট্রিশন দ্বারা কীভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব। তো যেখানে টোটাল ডিজিজ দেওয়া আছে 6টার মতো। তো ডিজিজগুলো নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সময়ের অভাবের জন্য এবং ক্লাসের যে ডিউরেশন আছে সেটা কন্ট্রোল করার জন্য আলোচনা করিনি। তো যেই টপিকসগুলো ডিজিজের মধ্যে ইনক্লুড করলাম স্লাইডটা, সেটা আপনাদের জন্য 90% থেকে 95% ইনশাল্লাহ কভার করলাম। বাকিগুলো আপনারা রেফারেন্স বই দেখতে পারেন। তো এরপরের পার্টে আসি ক্লাসের ফুড ফোর্টিফিকেশন। আমরা জানি যে ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে সেখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি দেখা যায়, স্পেশালি মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিটাই দেখা যায়। সেই ডিফিসিয়েন্সি কন্ট্রোল করার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপস হলো ফোর্টিফাই করা। তো ফোর্টিফিকেশন জিনিসটা কি, নিউট্রিয়েন্টগুলো যেগুলো থাকে খাবারের মধ্যে, সেই নিউট্রিয়েন্টগুলোকে আমরা বিভিন্নভাবে প্রসেসিং করতে পারি, প্রসেসিং করে খাবারের কোয়ালিটি বৃদ্ধি করতে পারি। তো ফোর্টিফিকেশন ব্যাপারটা হলো, যদি একটা খাবারের মধ্যে একটা নিউট্রিয়েন্ট খুবই অল্প পরিমাণে আছে বা নেই বললেই চলে, এরকম যদি থাকে একটা খাবারে, যে নিউট্রিয়েন্টটা আমরা ফোর্টিফাই করব সেই নিউট্রিয়েন্টটা ওই খাবারে নেই বললেই চলে অথবা অল্প পরিমাণে আছে, সেইখানে যদি আমরা ওই নিউট্রিয়েন্টটাকে অ্যাড করি তাহলে সেই প্রসেসটাকে বলা হয় ফোর্টিফাই করা। তো ফোর্টিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া, কোনো খাবারের মধ্যে কোনো নিউট্রিশন যদি না থাকে, যে নিউট্রিশনটা আমরা ফোর্টিফাই করব সেটা যদি না থাকে, যদি আমরা সেটাকে অ্যাড করি সেটাকে বলা হয় ফোর্টিফিকেশন করা। যেমন আয়োডিন অ্যাড করা, আয়রন অ্যাড করা, ভিটামিন এ অ্যাড করা, ভিটামিন এ যে ফোর্টিফাই অয়েল সেখানে ভিটামিন এ অ্যাড করা হয়। তো ফোর্টিফাইয়ের সাথে রিলেটেড দুইটা টার্ম আছে, সেটা হলো রেস্টোরেশন। রেস্টোরেশন মানে হলো যে প্রসেসিংয়ের সময় যেটা লস হয়ে গেছে সেই নিউট্রিয়েন্টটাকে অ্যাড করা, সেটাকে বলা হয় রেস্টোরেশন। আরেকটা হলো এনরিচমেন্ট। এনরিচমেন্ট হলো এই নিউট্রিয়েন্টটা খাবারের মধ্যে আছে কিন্তু সেটা প্রসেসিংয়ের সময় লস হয়ে গেছে, অথবা আমরা ফুড যখন প্রিজারভেশন করলাম অথবা প্রসেসিং করলাম তখন এই নিউট্রিয়েন্টটা লস হয়ে গেছে, সেই নিউট্রিয়েন্টটা লস হয়ে সেই নিউট্রিয়েন্টের পরিমাণ বাড়িয়ে দেওয়াটাকে বলা হয় এনরিচমেন্ট। তো ফোর্টিফিকেশন মানে হলো যে নিউট্রিয়েন্টটা নেই সেটা অ্যাড করা, আর এনরিচমেন্ট বলা হবে নিউট্রিয়েন্টটা আছে কিন্তু লস হয়ে গেছে সেটা অ্যাড করাকে বলা হয় এনরিচমেন্ট। তো ফোর্টিফিকেশনের অবজেক্টিভগুলো কি, যেহেতু প্রসেসিংয়ে লস হয়ে যাওয়া অথবা নিউট্রিশনটা নেই, তো আমরা স্পেসিফিক গ্রুপকে টার্গেট করে আমরা যাতে নিউট্রিশন প্রবলেমটা সলভ করতে পারি সেটাই মেনলি টার্গেট করা হয় নিউট্রিশনের ক্ষেত্রে, ফোর্টিফিকেশনের ক্ষেত্রে। তো আমরা ডিফিসিয়েন্সিকে টার্গেট করার পরে আমরা ফোর্টিফাই করি যাতে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিটা রিকভার হয় এবং নিউট্রিশনাল ভ্যালুটা ফুডের বৃদ্ধি পায়। এর ইফেক্টে কী হয়, ফোর্টিফিকেশনের ইফেক্টে কী হয়, আমরা নিউট্রিশনাল যে গ্যাপটা, নিউট্রিশনাল যে ডিফিসিয়েন্সিটা সেটা পূরণ করতে পারি, ফলে যে মাইক্রোনিউট্রিয়েন্ট যে ডিফিসিয়েন্সি আছে সেটা কন্ট্রোল করা যায়। তারপরে কি, লং টার্ম একটা ইফেক্ট তৈরি করে হেলথ এবং নিউট্রিশনের ক্ষেত্রে, ডিফিসিয়েন্সিটা কন্ট্রোল করার পরে লং টার্ম একটা ইফেক্ট তৈরি করতে পারে। আর ফোর্টিফিকেশনটা মেনলি যে খাবারগুলোতে করা হয় সেগুলো টার্গেট করা হয় যে ম্যাটার্নাল এবং চাইল্ড যে নিউট্রিশন আছে সেই দিকটা খেয়াল করেই ফোর্টিফাই করা হয়। এবং ফোর্টিফাই যে খাবারগুলো করা হয় সেগুলো অন্যান্য যে টেকনিক আছে আমরা যে সাপ্লিমেন্টেশন দিই সেটা থেকে কস্ট ইফেক্টিভ হলো ফোর্টিফিকেশন। তো ফোর্টিফিকেশনটা হলো কি, খাবারের মধ্যে একটা নিউট্রিয়েন্ট নেই সেটা আমরা যদি অ্যাড করি, অ্যাড করার পরে যে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিটা যদি আমরা টার্গেট পিপলের সলভ করতে পারি সেটা হলো ফোর্টিফিকেশনের উদ্দেশ্য।
যাতে ম্যালনিউট্রিশন ডেফিসিয়েন্সিগুলো রিকভার হয়। ফুড ফোর্টিফিকেশনের ক্ষেত্রে কিছু ব্যাপার কনসিডার করতে হবে। তো কনসিডার করা ব্যাপারগুলোর মধ্যে কি, দ্য এক্সটেন্ট অফ ম্যালনিউট্রিশন ইন পপুলেশন। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা সবার প্রথমেই ফোর্টিফিকেশন করার সময় যে ব্যাপারগুলো বিবেচনা করব, সবার প্রথমে হলো কি এক্সটেন্ট অফ ম্যালনিউট্রিশন ইন দ্য পপুলেশন। তো এক্সটেন্টটা কি, সবার প্রথমে আমরা দেখব যে কোন ধরনের ম্যালনিউট্রিশন। আমরা জানি ম্যালনিউট্রিশনটা হলো দুই ধরনের। ম্যালনিউট্রিশনটা সেটা আন্ডার নিউট্রিশন অথবা ওভার নিউট্রিশন। তো সবার প্রথমে আমরা টার্গেট করব যে আমরা কোন ধরনের ম্যালনিউট্রিশনকে সলভ করতে যাচ্ছি। ধরি আমরা আন্ডার নিউট্রিশনকে আমরা টার্গেট করলাম, যে আন্ডার নিউট্রিশন সমস্যাটাকে সলভ করব। তো আমরা কোন ধরনের আন্ডার নিউট্রিশন, কোন পুষ্টির অভাবে বা কোনটার আন্ডার নিউট্রিশন, যদি সেটা ভিটামিন এ হয় তাহলে ভিটামিন এর আমরা ফোর্টিফাই করব, যদি আয়রন হয় আয়রনের ফোর্টিফাই করব, আয়োডিন হলে আয়োডিনের ফোর্টিফাই করব। তাহলে সবার প্রথমে আমাদের টার্গেট করতে হবে যে কোন ধরনের ম্যালনিউট্রিশনে আক্রান্ত, সেটা টার্গেট করার পরে আমরা কোন নিউট্রিয়েন্ট আমরা ফোর্টিফাই করব সেটা টার্গেট করতে হবে। তারপরে টার্গেট করতে হবে যে কত পার্সেন্ট শিশু এই নিউট্রিয়েন্টে আক্রান্ত, কত পার্সেন্ট অ্যাডাল্ট, কত পার্সেন্ট শিশু এবং কত পার্সেন্ট মহিলা এই নিউট্রিয়েন্টে ডেফিসিয়েন্সিতে আক্রান্ত, সেটা টার্গেট করতে হবে। তো দ্য এক্সটেন্ট অফ ম্যালনিউট্রিশন বলতে বোঝাচ্ছে কোন ধরনের ম্যালনিউট্রিশনে আক্রান্ত, সেটার সেভিয়ারিটি কেমন, এবং সেটা আমরা কিভাবে মানে কোন মাইক্রোনিউট্রিয়েন্টটা দিয়ে বা কোন নিউট্রিয়েন্টটা দিয়ে আমরা সেটা সলভ করব, সেটাকে বলা হয় এক্সটেন্ট অফ ম্যালনিউট্রিশন। আর একটা ব্যাপার হলো যে অল্টারনেটিভ আমরা কি দিতে পারি, এটার জন্য কোন খাবারের সাথে অ্যাড করতে পারি, সেটা খাবারের সাথে কোনো রিয়াকশন হবে কিনা, অথবা এই খাবারটা অ্যাকসেপ্ট করবে কিনা, যেটা দ্বারা ফোর্টিফাই করলাম সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, খাবারের যে সেন্সরি প্রপার্টিগুলো আছে সেই সেন্সরি প্রপার্টিগুলো এই নিউট্রিয়েন্ট অ্যাড করার পরে ঠিক থাকবে কিনা, সেটা কালার, ফ্লেভার, টেক্সচার, এই জিনিসগুলো ঠিকঠাক থাকবে কিনা, এবং মানুষ সহজে এটা গ্রহণ করতে পারবে কিনা। তো আমরা এই ব্যাপারগুলো দেখার পরেই আমরা ফোর্টিফাই করব। কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। আয়োডিন সল্ট আমরা ফোর্টিফাই করতে পারি, ভিটামিন এ সুগারের মধ্যে আমরা ফোর্টিফাই করতে পারি, আয়রন ফোর্টিফিকেশন করতে পারি অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য। আমরা জানি যে গমের মধ্যে লাইসিনটা ডেফিসিয়েন্সি থাকে, তো সেটা আমরা লাইসিন দিয়ে গমটাকে ফোর্টিফাই করতে পারি যাতে একটা ব্যালেন্স তৈরি হয়। আর আমরা জানি যে ইয়াগুলো প্রসেসিং করার সময়, চাল প্রসেসিং করার সময় যে প্রোডাক্টগুলো আছে, রাইস অ্যান্ড রাইস প্রোডাক্ট যেগুলো আছে, রাইস বেস প্রোডাক্টগুলো, এগুলোতে চাল প্রসেসিং করার সময় নিউট্রিয়েন্ট ভিটামিন বিটা লস হয়ে যায়। তো সেই প্রোডাক্টগুলোতে রাইস প্রোডাক্টের ক্ষেত্রে ভিটামিন বিটা ফোর্টিফাই করতে পারি। এরপরে হলো ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটিটা আমরা বলতে বোঝাচ্ছে যে একটা পরিবারের অথবা একটা কমিউনিটির অথবা একটা দেশের খাবারের পর্যাপ্ত সেফ ফুড আছে কিনা, এবং সেটা তাদের চাহিদা পূরণ করতে পারতেছে কিনা, সেটাকে বলা হয় ফুড সিকিউরিটি। তো ফুড সিকিউরিটির ক্ষেত্রে আমাদের অ্যাক্সেসিবিলিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে কিনা এবং সেই খাবারটা কি ওই যে চাহিদাটা পূরণ করতে পারতেছি না, এবং খাবারটা কি সেফ কিনা। তো ফুড সিকিউরিটির ক্ষেত্রে কি দুই ভাগে ভাগ করা যায় এটাকে। খাবার আমরা মূলত দুই উৎস থেকে পাই, একটা হলো নিজস্ব উৎপাদনের মাধ্যমে খাবার পাই, এবং বাজার থেকে ক্রয় করা খাবার আমরা পাই। তো এর ক্ষেত্রে যে সিকিউরিটিতে যে প্রভাবগুলো হয়, খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য বিতরণ করা, এর বাজার মূল্য নির্ধারণ করা, তারপরে মানুষের ক্রয় ক্ষমতা, এই জিনিসগুলো সবগুলাই ফুড সিকিউরিটিতে চলে আসে। খাদ্য যদি উৎপন্ন না হয় তাহলে ফুড ইনসিকিউরিটি হবে এখানে। মানুষ যদি কিনতে না পারে সেক্ষেত্রেও হবে। যদি আমরা সংরক্ষণ না করতে পারি ভবিষ্যতে তখন আবার ফুড ইনসিকিউরিটি হবে। এবং প্রাকৃতিক দুর্যোগটাও এক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে। এই যে চারটা ব্যাপার, সেটা হলো অ্যাভেলেবিলিটি, পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, অ্যাক্সেসিবিলিটি, মানুষ কিনতে পারবে কিনা, এবং ইউটিলাইজেশন, এই খাবারটা মানুষের নিউট্রিশনের যে চাহিদা আছে সেটা পূরণ করতে পারবে কিনা। সেইগুলোই হলো খাদ্য নিরাপত্তার প্রধান উপাদান: অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি এবং ইউটিলাইজেশন।
খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা কি করতে হবে, যে এগ্রিকালচারের দিকে টার্গেট করতে হবে যাতে ফসলের উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়। গবাদি যে পশুপালন আছে, হাঁস মুরগি, প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য এটা যাতে বাড়ানো যায়। বাজারটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে যাতে বাজার মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে। দুর্যোগকালীন যে সময় আছে সেগুলোর জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, খাদ্য প্রিজার্ভেশন করতে হবে। এবং কি করতে হবে, যে হাউস হোল্ড ফুড সিকিউরিটি বাড়ানোর জন্য বাড়ির আশেপাশে আঙ্গিনায় সবজি, হাঁস মুরগি, এগুলা ফলের গাছ লাগানো যেতে পারে। তারপরে হলো খাদ্য নিরাপত্তার কিছু নির্দেশক আছে, যে খাদ্য নিরাপত্তা কি ফুলফিল করলো কিনা সেই নির্দেশকগুলোর মধ্যে হলো একটা দেশের অথবা একটা পরিবারের অথবা কমিউনিটির ক্ষেত্রে বলি, উৎপাদনের পরিমাণটা ঠিক আছে কিনা, অথবা বাজারের যদি তথ্য নেই তাহলে আমরা সেটা পাবো। মাথাপিছু আয়ের পরিমাণ দেখেও সেটা নির্ণয় করতে পারবো। এবং খাবার খাওয়ার যে খাবারটা গ্রহণ করলো সেটা কি পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন দিল কিনা সেটাও যদি আমরা অ্যাডজাস্ট করি, তাও আমরা খাদ্য নিরাপত্তা আমরা বের করতে পারবো, মানটা বের করতে পারবো। হাউসহোল্ড ফুড সিকিউরিটি, যে পারিবারিক খাদ্য নিরাপত্তা, এই নিরাপত্তাটা বলতে বোঝায় একটা পরিবারের খাবারের যে বিশুদ্ধ যে খাবারটা, সেফ ফুড, সেটা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এবং তাদের যে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে খাবার আছে কিনা সেটাকে বলা হয় হাউসহোল্ড ফুড সিকিউরিটি। সেটার যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে হলো ফুড সিকিউরিটি নিশ্চিত করার জন্য তাদের নিজস্ব যে উৎপাদন হচ্ছে সেটা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, 2 নম্বর হলো তাদের ক্রয় ক্ষমতা ঠিক আছে কিনা। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে পরিবারের হাউসহোল্ড ফুড সিকিউরিটিটা ঠিক থাকবে। আর তারপরে আরও কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন প্রসেসিংয়ের সময় যে লসটা হয় রান্না বান্নার সময়, সেটা যদি নলেজটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই ক্ষেত্রে ফুড সিকিউরিটি ঠিকঠাক থাকবে। কারণ ফুড সিকিউরিটিটার সাথে নিউট্রিশন সিকিউরিটিটাও কানেক্টেড। ফুডের যদি নিউট্রিশন লস হয় তখনও সেটা আমাদের হেলথ কন্ডিশনের দিকে একটা ইফেক্ট করবে। সেই ক্ষেত্রে পরিবারের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো হাউসহোল্ড ফুড সিকিউরিটির জন্য আমরা কি করতে পারি, বাড়ির আঙ্গিনায় সবজির বাগান, হাঁস মুরগির চাষ, এগুলো করা যেতে পারে। তারপরে নিউট্রিশন এডুকেশন দেওয়া যেতে পারে যাতে প্রসেসিং করার সময়, রান্না করার সময় নিউট্রিশনটা লস কম হয়। তারপরে যে নারীদের ক্ষেত্রে ট্রেনিং করানো যেতে পারে যে খাবার কিভাবে ভালো করে সংরক্ষণ করা যায়। তারপরে পরিবারের আয়টা কিভাবে বাড়ানো যায় সেটাও হাউসহোল্ড ফুড সিকিউরিটির একটা পার্ট। এরপরে আসি সাপ্লিমেন্টেশন। আমরা পড়লাম, ফোর্টিফিকেশন পড়লাম। সাপ্লিমেন্টেশনটা হলো একটা শর্ট টার্ম একটা প্ল্যান, যেটা দ্বারা আমরা কোনো স্পেসিফিক একটা নিউট্রিয়েন্টসকে টার্গেট করব, যেই পপুলেশন আছে সেই পপুলেশন এই নিউট্রিয়েন্টসের কারণে ডেফিসিয়েন্সি, সেটা যাতে ফুলফিল করতে পারি। তো সাপ্লিমেন্টেশনটা হলো এমন একটা প্রসেস, আমরা শর্ট টার্মের জন্য একটা পপুলেশনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা পূরণ করা, সেটাকে বলা হয় সাপ্লিমেন্টেশন। তো এটা আমরা শর্ট টার্মে করতে পারি এবং এটার মেইন ক্যারেক্টারিস্টিক হলো শর্ট টার্মে করা যায় এবং এটা দ্রুতই এটা র্যাপিড একটা রেজাল্ট দেয়। এক্সাম্পলের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল ডিস্ট্রিবিউশন। তো ভিটামিন এ ক্যাপসুল ডিস্ট্রিবিউশনের কারণে ভিটামিন এর যে আছে, ডেফিসিয়েন্সিটা আছে, অল্প সময়ের মধ্যে সেটা একটা মধ্যে রিকভার হয়ে যায়। তো আয়োডিনের ক্ষেত্রে আমরা আইডিডি যে ডিজঅর্ডার আছে সেটা কন্ট্রোল করার জন্য করতে পারি। তারপর স্কুলের যে টিফিন প্রোগ্রাম, সেটাও একটা সাপ্লিমেন্টেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত। তারপরে এখন আবার কিছু দেখা যাচ্ছে যে ফুড ফর ওয়ার্ক, খাবারের বিনিময়ে কাজ বা কাজের বিনিময়ে খাদ্য, সেটাও এই সাপ্লিমেন্টেশন প্রোগ্রামের একটা পার্ট। তো ফুড সাপ্লিমেন্টেশনটা আমরা ইমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করতে পারি, যদি কোনো দুর্যোগ হয় অথবা কোনো যে পলিটিক্যাল ক্রাইসিস অথবা কোনো প্রাকৃতিক সমস্যা, দুর্যোগ, এই ক্ষেত্রেও ইমার্জেন্সি সিচুয়েশনটায় আমরা সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারি। অথবা জেনারেল কন্ডিশনের ক্ষেত্রেও আমরা এটা ডিস্ট্রিবিউশন করতে পারি। যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে নিউট্রিশনে, সেটা ফুলফিল করার জন্য জেনারেল কন্ডিশনে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো আজকে লাস্ট টপিকস হলো প্রমোটিং অ্যাপ্রোপ্রিয়েট ডায়েটারি গাইডলাইন্স। তো অ্যাপ্রোপ্রিয়েট ডায়েটারি গাইডলাইন দ্বারা বোঝাচ্ছে আমরা নিউট্রিশন এডুকেশন নেওয়ার পরে কোনো ইন্ডিভিজুয়াল অথবা কোনো কমিউনিটির নিউট্রিশনাল যে প্র্যাকটিস আছে, ব্যালেন্স ডায়েট সম্পর্কে আইডিয়া দেওয়া, তারপরে কোনো হলে ডেফিসিয়েন্সি হলে কীভাবে রিকভার করা সে সম্পর্কে আইডিয়া দেওয়া,
রান্নাবান্নার কৌশল সম্পর্কে আইডিয়া দেওয়া, ফুড প্রিজার্ভেশন সম্পর্কে আইডিয়া দেওয়া। এই কম্বাইন্ড একটা ব্যাপার হলো প্রমোটিং অ্যাপ্রোপ্রিয়েট ডায়েটারি গাইডলাইন্স। ডায়েটারি গাইডলাইন্স দিয়ে ইন্ডিভিজুয়াল অথবা কমিউনিটিতে সচেতন করা, যেভাবে আমরা ব্যালেন্স নিউট্রিশন পাই, যেভাবে যাতে আমাদের হেলথ কন্ডিশন ভালো থাকে, সেটাকে বলা হয় প্রমোটিং অ্যাপ্রোপ্রিয়েট ডায়েটারি গাইডলাইন্স। তো এটার কারণে কি হয়, যদি এরকম এডুকেশনটা দেওয়া হয় বা সাজেশন দেওয়া যায়, তাহলে নিউট্রিশনটা মাইক্রোনিউট্রিয়েন্ট যে ডিফিসিয়েন্সিগুলো আছে আমাদের দেশে, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিগুলো কন্ট্রোল করা যাবে, ভিটামিন মিনারেলসের ডিফিসিয়েন্সিগুলো কন্ট্রোল করা যাবে। এই ভিটামিন মিনারেলস এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি যদি আমরা কন্ট্রোল করি, তাহলে ম্যালনিউট্রিশনটা কন্ট্রোল হবে। এবং এর সাথে যে প্রপার যে সেফ ফুডের সেফটি যে প্র্যাকটিস আছে, গুড হাইজিন প্র্যাকটিস, তারপরে যে ফুড সেফটির জন্য যে প্র্যাকটিসগুলো আছে, এই প্র্যাকটিসগুলোও এর মধ্যে ইনক্লুডেড। ডায়েটারি গাইডলাইন্স যেটা আছে সেটার মধ্যে ইনক্লুডেড। তো এই চক্রের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ফোর্টিফিকেশন এবং সাপ্লিমেন্ট কোন খাবারের জন্য কোনটা দিতে পারি। যেমন আয়োডিন সমৃদ্ধ যেই খাবারগুলো আছে, সেই ক্ষেত্রে আমরা কোথায় ফোর্টিফাই করতে পারি, লবণ, পানি, শিশু খাদ্যে আয়োডিন ফোর্টিফাই করতে পারি। এবং এটা যদি আমরা সাপ্লিমেন্ট করি, তাহলে আয়োডিনযুক্ত তেলের মধ্যে আমরা এটা সাপ্লিমেন্টেশন করতে পারি। পটাশিয়াম আয়োডাইডের বড়ি দ্বারাও করা যাচ্ছে। তারপরে ভিটামিন এ এর ঘাটতি হলে কী করতে পারি, চিনি, লবণ, তারপরে গুঁড়া দুধ, এর মধ্যেও ফোর্টিফিকেশন করা যায়। আর এটা যদি সাপ্লিমেন্টেশন হয়, সেক্ষেত্রে কি ভিটামিন এ ক্যাপসুল দেওয়া থাকে, সেটা সেক্ষেত্রে কী হবে, সাপ্লিমেন্টেশন। তারপরে যে আয়রনের যে ঘাটতি আছে, সেটা আমরা শস্য জাতীয় খাবারের মধ্যে আয়রন অ্যাড করতে পারি, লবণের মধ্যে অ্যাড করতে পারি। আর সরাসরি যে ফলিক অ্যাসিড বড়িটা দেওয়া হয়, সেটা হলো সাপ্লিমেন্টেশনের অংশ। তাহলে আমরা ফোর্টিফিকেশন এবং সাপ্লিমেন্টেশনের একটা মেজর পার্থক্যটা বুঝতে পারলাম। সরাসরি আয়রনের যে বড়ি দেওয়া, সেটাকে হলো সাপ্লিমেন্টেশন, শর্ট টার্ম দ্রুত রেজাল্ট পাওয়া। আর আমরা কোনো যে শস্য জাতীয় খাবার, মশলা, এগুলোতে যদি আয়রনটা অ্যাড করি, সেটাকে বলা হয় ফোর্টিফিকেশন করা। তো আমরা এই দেখবো যে কোন খাবারটা কীভাবে আমরা ফোর্টিফাইড করতেছি বা কীভাবে সাপ্লিমেন্টেশন করতেছি। কয়েকটা এমসিকিউ এর ক্ষেত্রে আসি। প্রথমে এমসিকিউটা হলো, ডায়াবেটিস মেলিটাস ইজ প্রাইমারিলি কজড বাই। ডায়াবেটিস মেলিটাস কী জন্য হচ্ছে? প্রথমটা হচ্ছে এক্সেসিভ ফ্যাট ইনটেক। তো এটা একটা কারণ এখানে হবে না ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে। ডায়াবেটিস মেলিটাসের মেইন কারণ হলো যে ইনসুলিন রিলেটেড, ইনসুলিন প্রোডাকশন অথবা ইনসুলিন সিক্রেশন অথবা ইনসুলিন অ্যাকশন, এর সাথে রিলেটেড হলো ডায়াবেটিস মেলিটাস। তো এখানে কারেক্ট উত্তর হলো ইনসাফিসিয়েন্ট ইনসুলিন প্রোডাকশন অর ইনসুলিন রেজিস্ট্যান্স, এর কারণে ডায়াবেটিস হয়ে থাকে। ব্লাড ডায়েট, আমরা বললাম যে ডায়রিয়ার ক্ষেত্রে যে ডায়েটটা করা হয়, ফলো করা হয়, সেটাকে হলো ব্লাড ডায়েট, অথবা আমরা ব্লাড ডায়েটও ডায়রিয়ার ক্ষেত্রে ইউজ করি। এখানে উত্তর হবে ব্লাড ডায়েট। আর হাইপারটেনশনের ক্ষেত্রে যে ডায়েট, সেটাকে বলে ড্যাশ ডায়েট। হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা ড্যাশ ডায়েট ফলো করি, আর ডায়রিয়ার ক্ষেত্রে আমরা ব্লাড ডায়েট ইউজ করি। কিডনি স্টোনের টাইপস কোনটা? আমরা জানি 3 ধরনের কিডনি স্টোন পাচ্ছি। এর মধ্যে এখানে টাইপস হলো এখানে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট হলো কিডনি স্টোনের একটা টাইপস। 3 ধরনের মধ্যে, বাকিগুলোর মধ্যে আছে সিস্টিন আছে। তো এখানে অপশনের মধ্যে যেটা আছে, সেটা হলো ক্যালসিয়াম অক্সালেট। কনস্টিপেশনের মেইন কারণ কি? পানির পরিমাণ কম খাওয়া, তারপরে ফাইবার কম পরিমাণে ইনটেক করা এবং লাইফস্টাইল, তিনটাই কনস্টিপেশনের মেইন কারণ। তো কম পরিমাণে যদি আমরা ফ্লুইড ইনটেক করি, তাহলেও কনস্টিপেশন হতে পারে। যদি ফাইবারের পরিমাণ কম পরিমাণে ইনটেক করি, তাহলেও কনস্টিপেশন হতে পারে। আর ফিজিক্যাল এক্সারসাইজ অথবা যেটা আমরা লাইফস্টাইল বলি, সেডেন্টারি লাইফস্টাইল, অল্প হাঁটাচলা করা, ফিজিক্যাল এক্সারসাইজ কম করা, সেক্ষেত্রেও কনস্টিপেশন হয়ে থাকে। লিভার সিরোসিসের ক্ষেত্রে তাহলে কী টার্গেট থাকে এখানে? আমরা জানি লিভার সিরোসিস যদি হয়, লিভারের সেলগুলো ড্যামেজ হয়। তো ওই সেলগুলোকে দ্রুত রিপেয়ার করাই হলো লিভার সিরোসিসের টার্গেট। তো মেইনলি প্রোটিন ইনটেক করা, যাতে সেল দ্রুত রিপেয়ার হয়, এবং সাথে সাথে কী হয়, সোডিয়ামের পরিমাণটা কন্ট্রোল করা এবং ফ্যাটের পরিমাণটা কন্ট্রোল করা। তো এখানে উত্তর হলো মেনটেন প্রোটিন ফর লিভার রিপেয়ার, কন্ট্রোল ফ্যাট অ্যান্ড সোডিয়াম ইনটেক, প্রোভাইড সাফিসিয়েন্ট ক্যালোরিজ। এটা হলো লিভার সিরোসিসের নিউট্রিশনাল টার্গেট। এরপর হলো কোনটা শর্ট টার্ম ইন্টারভেনশন? আমরা জানি সাপ্লিমেন্টেশন হলো শর্ট টার্ম ইন্টারভেনশন। যেমন ভিটামিন এ ক্যাপসুল বড়ি সরাসরি দেওয়া, আয়রন সমৃদ্ধ বড়ি দেওয়া, এটাকে বলা হয় সাপ্লিমেন্টেশন। এটা হলো শর্ট টার্ম একটা ইন্টারভেনশন। হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিয়েন্টস ইজ
টিপিক্যালি অ্যাডেড ইন সুগার। সুগারের মধ্যে কোনটা অ্যাড করা হয়? ভিটামিন এ। এটা হলো একটা ফোর্টিফিকেশন, সুগারের মধ্যে ভিটামিন এ। যেমন আয়োডিন সমৃদ্ধ যে লবণ সেটা হলো একটা ফোর্টিফিকেশন। তো আজকে যে আমাদের টপিক্সের রেফারেন্সের মধ্যে ছিল উচ্চতর খাদ্য ও পুষ্টিবিজ্ঞান শাহিন আহমেদের, আর এই বাকি যে বইগুলো আছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স 200 এখান থেকেও নেওয়া হয়েছে, বাকি 2টা বই থেকেও আমরা অল্প অল্প টপিক্স নিলাম। তো যে ডিজিজগুলো আছে, ডিজিজগুলো অনেক বড় পার্ট এই টপিক্সের। তো ডিজিজগুলো আমরা স্লাইড অনুযায়ী পড়ার চেষ্টা করব, এবং সময়ের কারণে আমি হয়তো একটু দ্রুত করলাম যাতে টপিকসগুলো দ্রুত কভার করতে পারি। আপনারা ভিতর থেকে একটু ডিটেলস পড়বেন। তো আশা করি সবাই পড়াশোনার মধ্যেই থাকবেন এবং সবাই লাইভ এমসিকিউ এর সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।